ওকে, তাহলে রেডক্সের আমরা কি কি করেছিলাম একবার দেখে নিই। প্রথমে ছিল একটা রেডক্সের ট্রিভিয়াল কনসেপ্ট, দ্যাট ইজ দ্য ট্র্যাডিশনাল কনসেপ্ট, যেখানে ছিল হচ্ছে অক্সিজেন অ্যাডিশন বা হাইড্রোজেন এলিমিনেশন হলে অক্সিডেশন হয়, আর অক্সিজেন এলিমিনেশন আর হাইড্রোজেন অ্যাডিশন হলে রিডাকশন হয়। তারপরে দেখলাম ইলেকট্রনিক কনসেপ্ট, সেটাতে কি ছিল ইলেকট্রন লস হলে সেখানে বলা হয় অক্সিডেশন, আর ইলেকট্রন গেইন হলে সেখানে বলা হয় রিডাকশন। তারপরে এলো অক্সিডেশন নাম্বার মেথড, যে অক্সিডেশন নাম্বার মেথডে বলা হলো অক্সিডেশন নাম্বার যদি বাড়ে তাহলে হয় অক্সিডেশন, অক্সিডেশন নাম্বার যদি কমে তাহলে হয় রিডাকশন। এই বেসিক তিনটে কনসেপ্ট আমাদের জানা ছিল। বেশ, চলে আসছি প্রথমে আজকে ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার কেমন করে ক্যালকুলেট করতে হয়। সো এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা C3O2, যদি এখানে কার্বনের অক্সিডেশন নাম্বার তুমি ক্যালকুলেট করো, C3O2 কার্বনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে ধরো দিয়েছে, তাহলে কার্বনটাকে তুমি x ধরে নাও। ক্লিয়ার? তাহলে ইকুয়েশনটা কি তৈরি হবে বলো? কার্বন তিনটে আছে তাহলে 3x, ঠিক আছে, কার্বনকে যদি তুমি x ধরে নাও, কার্বনের অক্সিডেশন নাম্বারকে তুমি x ধরে নিলে 3x প্লাস অক্সিজেন আছে দুটো, আর অক্সিজেন অক্সিডেশন নাম্বার -2, তাহলে অক্সিজেনটা হচ্ছে -2 এবং ওটা আছে দুটো, তাহলে -2 × 2 ইজ ইকুয়াল টু ওভারঅল 0। এখান থেকে আসছে x = 4/3 আসবে, ঠিক আছে। তার মানে যদি C3O2 কমপ্লেক্সে, C3O2 কম্পাউন্ডে কার্বনের অক্সিডেশন নাম্বার x হয়, তাহলে এই ইকুয়েশনটা তৈরি হচ্ছে 3x আর -2 × 2 দ্যাট ইজ 0, ওভারঅল মলিকুল নিউট্রাল, তাই রাইট হ্যান্ড সাইডে 0, x = 4/3 আসছে ক্যালকুলেশন করলে। x = 4/3 মানে অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনে এলো। অক্সিডেশন নাম্বার কখনোই ফ্র্যাকশনে হতে পারে না, কারণ অক্সিডেশন নাম্বার কি ডিনোট করে? ফর এক্সাম্পল ধরো Fe2+ এর অক্সিডেশন নাম্বার কত? 2 + 2, আর Fe3+ এর অক্সিডেশন নাম্বার কত? কেন এই চেঞ্জটা হলো? কারণ একটা ইলেকট্রন লস হয়েছে, রাইট? একটা ইলেকট্রন লস হয়েছে, তাই এই চেঞ্জটা হচ্ছে, তাই তো? তার মানে বলো অক্সিডেশন নাম্বার কি ইনডাইরেক্টলি ইলেকট্রন লস বা গেইনটাকে হিসাব দেয়? যে Fe2+ এর অক্সিডেশন নাম্বার ছিল +2, সেখান থেকে সে +3 তে যাচ্ছে, মানে একটা ইলেকট্রন লস হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। ইলেকট্রন লস মানে অক্সিডেশন, অক্সিডেশন নাম্বার বাড়ছে মানেও অক্সিডেশন। আবার Fe3+ যদি Fe2+ এ ব্যাক করে মানে একটা ইলেকট্রন গেইন করছে, ইলেকট্রন গেইন করা মানেও রিডাকশন, আবার Fe3+ Fe2+ এ আসছে মানে অক্সিডেশন নাম্বার কমছে মানেও রিডাকশন। তার মানে অক্সিডেশন নাম্বার ইনডাইরেক্টলি কি মিন করছে? ইলেকট্রন কতগুলো লস বা কতগুলো গেইন হচ্ছে এটাই মিন করছে কিনা। ইলেকট্রন লস বা গেইন কি ফ্র্যাকশনে হতে পারে? তাহলে অক্সিডেশন নাম্বার কখনোই ফ্র্যাকশনে হওয়া উচিত না, কিন্তু এখানে ফ্র্যাকশনে আসছে। তো অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনে আসা মানেটা হচ্ছে এই কম্পাউন্ডে যতগুলো কার্বন আছে, এই লজিকটা বোঝা গেছে তো? অক্সিডেশন নাম্বার কেন ফ্র্যাকশনে হওয়ার কথা নয়, কারণ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে কত? 2 থেকে 3, 1 ইউনিট ইনক্রিজ হয়েছে মানে একটা ইলেকট্রন লস্ট হয়েছে। অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়েছে কত? 3 থেকে 2, 1 ইউনিট ডিক্রিজ হয়েছে মানে একটা ইলেকট্রন গেইন হয়েছে। তার মানে অক্সিডেশন নাম্বার ইনডাইরেক্টলি কি মিন করছে? যে কতগুলো ইলেকট্রন লস বা কত ইলেকট্রন গেইন হচ্ছে। ইলেকট্রন লস বা গেইন কখনোই ফ্র্যাকশনে হতে পারে না, অলওয়েজ ইন্টিজার ফর্মে হবে। একটা ইলেকট্রন লস, দুটো ইলেকট্রন লস, বা একটা ইলেকট্রন গেইন বা দুটো ইলেকট্রন গেইন, অলওয়েজ হোল নাম্বার হবে, ইন্টিজার ফর্মে হবে। কিন্তু অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনে আসছে, এই কথাটা কি ইন্ডিকেট করছে? এই কথাটা প্রথম যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার 4/3 মানে এই কম্পাউন্ডে যে তিনটে কার্বন অ্যাটম আছে তারা সেম অক্সিডেশন নাম্বারে নেই। তারা কিসে নেই? সেম অক্সিডেশন নাম্বারে নেই, মানে ডিফারেন্ট অক্সিডেশন নাম্বারের কার্বন এখানে প্রেজেন্ট আছে। সবকটা কার্বনের, তিনটে কার্বন এখানে আছে, তিনটে কার্বনের আলাদা আলাদা অক্সিডেশন নাম্বার, সেম অক্সিডেশন নাম্বার নয়। যদি সেম হতো তাহলে এটা ইন্টিজারই আসতো। তিনটে কার্বনের যদি অক্সিডেশন নাম্বার সেম হতো তাহলে এখানে x এর ভ্যালু ইন্টিজারই আসতো। তো এখন স্ট্রাকচারটা জানতে হবে, তবেই কি আমি বুঝতে পারবো যে অক্সিডেশন নাম্বারে কি ডিফারেন্স আছে। তার মানে দেখো, কোন একটা ধরো কম্পাউন্ড ডিসকভার হয়েছে, কোন একটা আননোন কম্পাউন্ড ডিসকভার হয়েছে, তার মলিকুলার ফর্মুলা বেরিয়েছে, ঠিক আছে? আননোন কম্পাউন্ড ডিসকভার হয়েছে কোন একটা ল্যাবরেটরিতে, তারপরে তার উপরে বিভিন্ন অ্যানালাইসিস হয়েছে, অ্যানালাইসিস হওয়ার পরে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা যেরকম করে বার করে ওরকম করে মলিকুলার ফর্মুলা বেরিয়েছে। এবার যে মলিকুলার ফর্মুলা বেরোলো সেখানে তুমি অক্সিডেশন নাম্বার বার করলে কোন একটা এলিমেন্টের মলিকুলার ফর্মুলাতে তুমি জানো কি কি এলিমেন্ট প্রেজেন্ট আছে, অক্সিডেশন নাম্বার x ধরে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করলে দেখলে সেটা ফ্র্যাকশনে আসছে। তার মানে কি হলো? ফ্র্যাকশনে আসাটা কি ইমপ্লাই করলো? যে ওই কম্পাউন্ডে ওই পার্টিকুলার এলিমেন্টটা আলাদা আলাদা অক্সিডেশন নাম্বারে আছে, মানে ওখানে একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হতে চলেছে, কোনো সিম্পল স্ট্রাকচার নয়। ওই কম্পাউন্ডে ওই এলিমেন্টটা আলাদা আলাদা অক্সিডেশন নাম্বারে প্রেজেন্ট আছে। তার মানে আমি ফার্দার স্ট্রাকচার না জানলে অক্সিডেশন নাম্বার কি সেটা বলতে পারবো না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কি সেটা বলতে পারবো না। তো স্ট্রাকচার জানার জন্য তারপরে যা যা স্টাডি করা সেই স্টাডিগুলো আমাকে করতে হবে। তো যেমন এই C3O2 এর স্ট্রাকচার যদি জানতে পারা যায়, দেখা যায় এখানে এরকম টাইপের একটা বন্ড আছে। C3O2 মলিকুলটাতে এরকম টাইপের একটা
স্ট্রাকচার আছে, যেখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, তাই এই কার্বনটার অক্সিডেশন নাম্বার +2, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, তাকে কাউন্টার ব্যালেন্স করছে এই কার্বনটা যার অক্সিডেশন নাম্বার +2, কারণ ওভারঅল অক্সিডেশন নাম্বার 0, ওভারঅল মলিকুলটা নিউট্রাল মলিকুল, তার মানে মিডল কার্বনের অক্সিডেশন নাম্বার 0, কারণ দুদিকেই সে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে। তার মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফ্রম দ্য স্ট্রাকচার যে অক্সিজেন গুলো অক্সিডেশন নাম্বার -2, দুটো কার্বনের অক্সিডেশন নাম্বার +2, আর মিডল কার্বনটা যেহেতু অন্য কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, মিডল কার্বনটা দুদিকেই কার্বনের সঙ্গে অ্যাটাচ, তাই অক্সিডেশন নাম্বার কি হচ্ছে এখানে 0। তাহলে তিনটে কার্বন মিলিয়ে টোটাল অক্সিডেশন নাম্বার কত? তিনটে কার্বন মিলিয়ে টোটাল অক্সিডেশন নাম্বার, টোটাল অক্সিডেশন নাম্বার তিনটে কার্বন মিলিয়ে +2 +0 +2, দ্যাট ইজ 4। 4টা ডিভাইড হয়ে যাচ্ছে কতগুলো কার্বনের উপরে? তাহলে 4/3 আসছে, তাই 4/3 আসছে। কিন্তু ইন্ডিভিজুয়াল কার্বনগুলোর অক্সিডেশন নাম্বার কি ফ্র্যাকশনে? ইন্ডিভিজুয়াল কার্বনগুলোর অক্সিডেশন নাম্বার কিন্তু +2 বা 0 বা +2, দ্যাট ইজ ইন্টিজারে আছে। কিন্তু তিনটেকে যখন আমি অ্যাভারেজ আউট করে দিচ্ছি, টোটালটা হচ্ছে +2 +0 +2, দ্যাট ইজ 4, আর সেটাকে আমি তিনটের উপরে অ্যাভারেজ আউট করে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে সেটা 4/3। তার মানে ফ্র্যাকশনে অক্সিডেশন নাম্বার আসার ফার্স্ট ইম্পর্টেন্সটা হচ্ছে যে ওই এলিমেন্ট, ওই কম্পাউন্ডে ওই পার্টিকুলার এলিমেন্টটা যার কিনা ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার এসছে, ওই পার্টিকুলার এলিমেন্টটা প্রেজেন্ট নেই কি ফর্মে? ইউনিফর্ম অক্সিডেশন নাম্বার ফর্মে প্রেজেন্ট নেই। ডিফারেন্ট অক্সিডেশনে সেম এলিমেন্ট প্রেজেন্ট আছে, ওই এলিমেন্টটার অক্সিডেশন নাম্বার ওই কম্পাউন্ডে ইউনিফর্ম নয়, ডিফারেন্ট হইতে আছে। ক্লিয়ার? পরে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। যারা অনলাইনে ক্লাস করছে কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে। পরে একটা एग्जांपल দেখে নেওয়া যাক। S4O6 এই পার্টিকুলার কম্পাউন্ডে একইভাবে যদি সালফারেরটা x করে নি, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায়, এই পার্টিকুলার ইকুয়েশনটা দাঁড়ায় 4x + 6 * -2। ঠিক আছে, 4x + 6 * -2 = -2, কারণ কি সালফার হচ্ছে x, 4x, অক্সিজেন হচ্ছে -2, তাহলে -2 * 6, তাহলে 4x + -2 6 * -2 = ওভারঅল মলিকুলার চার্জ, ওভারঅল আয়নিক চার্জ হচ্ছে -2, সো = -2। তাহলে এখান থেকে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 4 * সালফারের জন্য x হচ্ছে অক্সিডেশন নাম্বার, 6 * অক্সিজেন অক্সিডেশন নাম্বার -2, তাহলে 6 * -2 + 4x = ওভারঅল অক্সিডেশন নাম্বার -2। এখান থেকে সলভ করলে x আসছে 5/2। এটা এগেন কি ইন্ডিকেট করবে? 5/2টা ফ্র্যাকশন তো ইন্ডিকেট করছে, মানে এই পার্টিকুলার S4O6 অ্যানায়নে সালফারের অক্সিডেশন নাম্বার ডিফারেন্ট আছে, সেম অক্সিডেশন নাম্বারে প্রেজেন্ট নেই। ফার্দার স্টাডি দেখাচ্ছে স্ট্রাকচারটা এরকম S4O6 এর কেমন করে ডিফারেন্ট অক্সিডেশন নাম্বারটা জাস্টিফাইড হচ্ছে। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, এটা O- আছে, মাইনাস চার্জই আছে, তাহলে অক্সিডেশন নাম্বার -1। তাহলে তিনটে অক্সিজেন মিলে টোটাল অক্সিডেশন নাম্বার কত হলো? -5। ওই -5 কে কাউন্টার ব্যালেন্স করছে এই সালফারটা, তাই এই সালফারের অক্সিডেশন নাম্বার +5। একইভাবে এই দিকের অক্সিডেশন নাম্বার হচ্ছে -5, অক্সিজেন গুলোর কন্ট্রিবিউশন হচ্ছে -5, তার মানে এই সালফারটা তাকে কাউন্টার ব্যালেন্স করছে, দ্যাট ইজ +5। তাহলে দুটো সালফার আছে +5 অক্সিডেশন স্টেটে, মাঝের সালফার দুটো আছে 0 অক্সিডেশন স্টেটে, কারণ তারা সালফারের সঙ্গে অ্যাটাচ আছে, কোনো অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ নেই। মাঝের সালফার দুটোর অক্সিডেশন নাম্বার ডিফারেন্ট এন্ড টার্মিনাল সালফার দুটোর অক্সিডেশন নাম্বার ডিফারেন্ট। এই তাহলে টোটাল চারটে সালফার মিলিয়ে টোটাল অক্সিডেশন নাম্বার কত? চারটে সালফার মিলিয়ে টোটাল অক্সিডেশন নাম্বার +5 0 0 +5, দ্যাট ইজ +10। তাহলে +10 ডিস্ট্রিবিউটেড ওভার চারটে সালফার 10/4, দ্যাট ইজ 5/2, সো ইউ আর গেটিং দ্য 5/2। তার মানে এখানেও ক্লিয়ারলি ইন্ডিকেট করছে, আমরা দেখতে পাচ্ছি যে ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার মানে ওই পার্টিকুলার এলিমেন্টটা কিভাবে প্রেজেন্ট আছে, ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে প্রেজেন্ট আছে। অবভিয়াসলি দেখো ইন্ডিভিজুয়াল অক্সিডেশন স্টেট গুলো কিন্তু ইন্টিজারই, ইন্ডিভিজুয়াল অক্সিডেশন স্টেট গুলো +5 হোক +0 হোক বা এখানে +2 হোক, ইন্ডিভিজুয়াল গুলো ইন্টিজার। আমরা অ্যাভারেজ আউট করে দিচ্ছি ডিফারেন্ট অক্সিডেশন নাম্বারকে নিয়ে, তাই ওখানে আমরা ফ্র্যাকশন পাচ্ছি। ক্লিয়ার এই পার্টটা? বেশ, সৌরতোষ শর্মিষ্ঠা একটু রেসপন্স করে বলো তো ক্লিয়ার কিনা। Yes, sir. ওকে ওকে, সমাজিতা আদ্রিজা ফাইন। চলে আসছি রেডক্স টাইট্রেশনে। তার আগে আমরা জেনে নেবো একটু অ্যাসিড বেস টাইট্রেশন জিনিসটা কি। টাইট্রেশন যারা 12 এ পড়ছে তারা অলরেডি করেছে, যারা 11 এ পড়ছে তারা হয়তো স্কুলে পড়বে, সো একটা জাস্ট ওভারঅল আইডিয়া নিয়ে নি অ্যাসিড বেস টাইট্রেশন জিনিসটা কি রকম। টাইট্রেশনের পারপাস হচ্ছে, ধরো তোমার কাছে একটা আননোন অ্যাসিড আছে, আননোন বলতে অ্যাসিডটা আননোন বলছি না, অ্যাসিডের কনসেন্ট্রেশনটা আননোন। অ্যাসিডটা হয়তো নোন, H2SO4 হোক, HCl হোক, যে অক্সালিক অ্যাসিড হোক, যে অ্যাসিড হোক, অ্যাসিডটা জানা, বাট আননোন অ্যাসিড বলতে এখানে কি মিন করছি, অ্যাসিডটার কনসেন্ট্রেশনটা আননোন। ঠিক আছে, আননোন একটা অ্যাসিড আছে তোমার কাছে যার কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি আননোন,
এবারে তুমি ল্যাবরেটরিতে নন কনসেন্ট্রেশনের একটা বেসের সলিউশন বানিয়েছো। নন কনসেন্ট্রেশনে কি বানিয়েছো? একটা বেসের সলিউশন, মানে ধরো NaOH নিয়েছো, মেবি 4 গ্রাম আর 0.4 গ্রাম, যাই হোক একটা NaOH নিয়েছো অ্যাকর্ডিং টু ইওর ক্যালকুলেশন। সো NaOH নিয়েছো যেটা বেস, একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে নিয়েছো, মানে একটা পার্টিকুলার মাস নিয়েছো, তাকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ জলে ডিসলভ করেছো, তাহলে বেসটার কনসেন্ট্রেশন তুমি নিজেই ল্যাবরেটরিতে বানাচ্ছো, মানে তার কনসেন্ট্রেশন তোমার কাছে নোন। কতটা মাস নিচ্ছ, কতটা জলে ডিসলভ করছো, সবই তুমি নিজে করছো বা অ্যানালিস্ট নিজে করছেন, তার মানে বেসের কনসেন্ট্রেশন নোন হয়ে গেল, অ্যাসিডটার কনসেন্ট্রেশন কি আননোন। এই অবস্থায় যে মেথডের থ্রু দিয়ে ওই অ্যাসিড আর বেসের নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের উপর বেস করে, কোন রিঅ্যাকশন হবে? অ্যাসিড আর বেসের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, অর্থাৎ অ্যাসিডের মধ্যে বেস অ্যাড করা হবে। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের উপর বেস করে আননোন অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিটারমাইন করা হয় বা অ্যাসিডের আননোন কনসেন্ট্রেশন ডিটারমাইন করা হবে, তাকে বলা হয় টাইট্রেশন। টাইট্রেশনের থ্রু দিয়ে অ্যাসিড এবং বেসের মধ্যে যে কোনো একজন যদি আননোন কনসেন্ট্রেশনের হয়, অন্যজনকে আমি ল্যাবরেটরিতে প্রিপেয়ার করব, অন্যজনকে নন কনসেন্ট্রেশনের ল্যাবরেটরিতে প্রিপেয়ার করব, এবং তাদের মধ্যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করানোর থ্রু দিয়ে আননোন যার কনসেন্ট্রেশন ছিল তার কনসেন্ট্রেশনকে ডিটারমাইন করাকে বলা হয় টাইট্রেশন। দু রকমের টাইট্রেশন পপুলার, একটা অ্যাসিড বেস টাইট্রেশন, অনেক রকমের টাইট্রেশন হয়, বাট পপুলার দুটো টাইট্রেশন হচ্ছে একটা অ্যাসিড বেস টাইট্রেশন, একটা রেডক্স টাইট্রেশন। রেডক্স টাইট্রেশন ঢোকার আগে অ্যাসিড বেসের থ্রু দিয়ে আমরা একটা বেসিক প্রিলিমিনারি আইডিয়াটা নিয়ে নিচ্ছি যে কেমন করে অ্যাসিড বেস টাইট্রেশনটা হয়। সো দিস ইজ আ স্কিমেটিক ডায়াগ্রাম যেখানে টাইট্রেশনটা হচ্ছে। কি কি নেওয়া হয়েছে দেখে নাও, নিচে আছে এখানে, ওপরে অ্যাসিড নিয়েছে, ওকে, তার মানে এটা হচ্ছে একটা বিউরেট, অবভিয়াসলি এরকম টিল্টেড থাকে না। সো দিস ইজ আ বিউরেট। বিউরেট হচ্ছে একটা লম্বা নলের মতন, পাইপের মতন, যেখানে নিচে একটা স্টপ কক থাকে, এখানে একটা স্টপ কক থাকে, যে স্টপ ককটা ওপেন করলে বিউরেট থেকে ড্রপ বাই ড্রপ যেটাই আছে ওর মধ্যে যা সলিউশন আছে সেটা ড্রপ বাই ড্রপ পড়তে পারে। এটা দেখতে পিপেটের মতন, অ্যাকচুয়ালি এটা বিউরেট। সো বেসিক্যালি এখানে এটা পিপেট নেওয়া হয়েছে, এটা বিউরেট নেওয়া হয়েছে, ঠিক আছে? বল, অ্যাকচুয়ালি টানা উচিত, পিপেট বাল্ব পাওয়া যায়, কিন্তু আমাদের স্কুল কলেজের ইনফ্রাস্ট্রাকচারে সব পিপেট বাল্বের দাম অনেক, তাই সব কেনা হয় না, মুখ দিয়ে কাজ করানো, মুখ দিয়ে কাজ করানো, আঙুল দিয়ে অ্যাডজাস্ট করতে হয়, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে পিপেট বাল্ব পাওয়া যায়, যে বাল্বটা ভ্যাকুয়াম সাকশনের থ্রু দিয়ে এরকম করে প্রেস করতে হয়, তাহলে জল অটোমেটিক্যালি, সলিউশন অটোমেটিক্যালি উপরে ওঠে, এবং ওখানে নব থাকে, নবটার থ্রু দিয়ে অ্যাডজাস্ট করে কতটা আমি অ্যাডজাস্ট করতে চাই সেই হাইটে ডিটারমাইন করা হয়। এনিওয়ে, সো দিস ইজ আ পিপেট, যে পিপেটের মধ্যে অ্যাসিড সলিউশন নেওয়া হয়েছে, এবং অ্যাসিড সলিউশনটা দাঁড়াও দেখে নি, আচ্ছা নিচে নিয়েছে অ্যাসিড সলিউশনটা, ওকে। তার মানে কি নেওয়া হচ্ছে, আমি এখানে ধরে নিচ্ছি আননোন হচ্ছে অ্যাসিডের সলিউশন, মানে অ্যাসিডটা আননোন, যেহেতু অ্যাসিডটা নিচে নিয়েছে। সো অ্যাসিড সলিউশন যেটা আছে ওটা ধরলাম ওর আননোন কনসেন্ট্রেশন, অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে আননোন, না যেটা আননোন সেটা নিচে নাই ইউজুয়ালি, যেটা অ্যাসিডের কনসেন্ট্রেশনটা হচ্ছে আননোন, ঠিক আছে? সো যাই কনসেন্ট্রেশন হোক না কেন এটা আননোন কনসেন্ট্রেশন, এবং আমি ধরলাম অ্যাসিডটা হচ্ছে HCl, আমি আপাতত ধরে নিচ্ছি অ্যাসিডটা HCl, তার কনসেন্ট্রেশন আননোন, ঠিক আছে? HCl হচ্ছে অ্যাসিড যার কনসেন্ট্রেশন আননোন। এবার আমি ল্যাবরেটরিতে এবার আমি কি করেছি, কনসেন্ট্রেশন আননোন, কিন্তু ওই HCl এর যে HClটা আছে আমার কাছে আননোন কনসেন্ট্রেশনের, ওর থেকে আমি খানিকটা সলিউশন পিপেটে করে তুলেছি, পিপেটে অবভিয়াসলি দাগ কাটা থাকে, তো আমি কতটা ভলিউম তুলেছি ওটা আমার কাছে নোন হয়ে যাবে, হ্যাঁ কিনা? আননোন কনসেন্ট্রেশনের অ্যাসিড সলিউশনের 10 ml বা 25 ml বা 20 ml কতটা আমি ভলিউম নিচ্ছি সেটা তো আমার কাছে নোন হয়ে যাবে। তার মানে আমার এখানে নোন ভলিউমের আননোন কনসেন্ট্রেশন, এটা ঠিক কথা, কনসেন্ট্রেশনের আননোন, কিন্তু এর কি নোন, ভলিউমটা নোন, কারণ ভলিউমটা আমি নিজেই পিপেটে করে তুলছি ওই অ্যাসিড সলিউশন থেকে, নোন ভলিউম, ঠিক আছে? অ্যাসিডের ভলিউমটা নোন, অর্থাৎ পিপেটে করে আমি খানিকটা অ্যাসিড সলিউশন নিয়েছি, যেখানে অ্যাসিড সলিউশন রাখা ছিল এটা কোনো মাদার বিকার রাখা আছে, বড় বিকার রাখা আছে, যেখানে আননোন কনসেন্ট্রেশন অ্যাসিড সলিউশনটা রাখা আছে, সেখান থেকে সাপোজ আমি 10 ml পিপেটে করে তুলেছি, আর তুলে সেটাকে কনিক্যাল ফ্লাস্কে ঢালছি, অর্থাৎ এই কনিক্যাল ফ্লাস্কে এখন কি আছে, আননোন কনসেন্ট্রেশনের অ্যাসিড আছে, আননোন কনসেন্ট্রেশনের অ্যাসিড সলিউশন যার ভলিউমটা নোন। ক্লিয়ার? কনিক্যাল ফ্লাস্কে কি আছে, আননোন কনসেন্ট্রেশন অ্যাসিড সলিউশন আমি কোথাও থেকে নিয়েছি, কিন্তু কতটা ভলিউম নিয়েছি পিপেটের দাগ থেকে আমি জানি, সো অতটা ভলিউমের নোন ভলিউমের কনসেন্ট্রেশন আননোন কনসেন্ট্রেশনের অ্যাসিড সলিউশনটা, নোন ভলিউমের আননোন কনসেন্ট্রেশনের অ্যাসিড সলিউশনটা আমি এখানে নিয়েছি।
তাহলে এখানে আছে আননোন অ্যাসিড। ক্লিয়ার? ওই আননোন অ্যাসিডের মধ্যে আমি 2-4 ড্রপ ইন্ডিকেটর অ্যাড করেছি। ইন্ডিকেটর, অ্যাসিড বেস ইন্ডিকেটর কি? অ্যাসিড বেস ইন্ডিকেটর হচ্ছে এমন এক ধরনের অর্গানিক অ্যাসিডস বা অর্গানিক বেস, উইক অর্গানিক অ্যাসিডস বা উইক অর্গানিক বেসেস, অ্যাসিড বেস ইন্ডিকেটর গুলো, যেগুলো অ্যাসিডিক সলিউশনে বা বেসিক সলিউশনে কালার চেঞ্জ করে সলিউশনটা অ্যাসিডিক না বেসিক এটা ইন্ডিকেট করতে হেল্প করে। যেমন ফেনলফথ্যালিন, যেমন যারা অ্যালকোহল ফেনল চ্যাপ্টারে আছো, ফেনলফথ্যালিনের প্রিপারেশন পড়েছো, ফেনলের সঙ্গে কার রিঅ্যাকশন করা পড়িসনি এখনো? ফেনলের সঙ্গে থ্যালিক অ্যানহাইড্রাইড, ফেনলের সঙ্গে থ্যালিক অ্যানহাইড্রাইডের রিঅ্যাকশন করলে ফেনলফথ্যালিনটা তৈরি হয়, রাইট? ডিহাইড্রেশন রিঅ্যাকশন হয়, ভেরি গুড। সো ওখানে ফেনলফথ্যালিন তৈরি হয়। তো এরকম ভাবে ফেনলফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, পপুলার ইন্ডিকেটরটা কোনটা? লিটমাস, ঠিক আছে? লিটমাস, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনলফথ্যালিন, দিস আর দ্য পপুলার ইন্ডিকেটর, অ্যাসিড বেস ইন্ডিকেটর। তো যে কোনো একটা ইন্ডিকেটর 2-4 ড্রপ দিয়েছি, এই সলিউশনটার একটা ব্লুইশ টাইপের, গ্রিনিশ ব্লু টাইপের একটা কালার তৈরি হয়েছে, ফাইন। তাহলে এই বিকারের মধ্যে এখন কি কি আছে? এই বিকারের মধ্যে এখন আছে হচ্ছে আননোন কনসেন্ট্রেশনের অ্যাসিড, যাকে আমি লিখছি আননোন অ্যাসিড বলে, যার ভলিউমটা অবভিয়াসলি নোন, এন্ড তার সঙ্গে ইন্ডিকেটরও অ্যাড হয়েছে। ইন্ডিকেটরও 2-4 ফোঁটা আমি দিয়েছি। এই দুটোর মিক্সচার আছে এখন এই সলিউশনে, ক্লিয়ার? এবারে উপর থেকে আমি অ্যাড করছি নোন কনসেন্ট্রেশনের বেস। সেই যে বেসটা আছে, এই বেসের কনসেন্ট্রেশন, নোন কনসেন্ট্রেশন বেস আমি অ্যাড করছি। বেস বা অ্যালকালি যাই বলো না কেন, বিউরেটে করে আমি ঢেলে নিয়েছি, বিউরেটের মধ্যে ভর্তি করে দিয়েছি নোন কনসেন্ট্রেশনের বেসটাকে একদম জিরো পয়েন্টে ছিল বেসটা প্রথমে, তারপরে এখান থেকে স্টপ কক খুলেছি, আর স্টপ কক খুলে ড্রপ বাই ড্রপ এখান থেকে অ্যাড করছি। ড্রপ বাই ড্রপ আমি বিউরেটটা থেকে বেস অ্যাড করছি। বেস যদি আমি অ্যাড করতে থাকি, অবভিয়াসলি আমি ধরে নিলাম বেসটা হচ্ছে এখানে NaOH, কি ধরে নিয়েছি? তার মানে এই বিকারের মধ্যে কি রিঅ্যাকশনটা হচ্ছে? বিকারের মধ্যে এই পার্টিকুলার রিঅ্যাকশনটা হচ্ছে ড্রপ বাই ড্রপ আসছে NaOH, নিচে আছে HCl, তার মানে নিউট্রালাইজেশন চলছে এন্ড NaCl আর ওয়াটার তৈরি হওয়া চলছে, হ্যাঁ কি না? এই রিঅ্যাকশনটা বিকারের মধ্যে চলছে, ইয়েস অর নো? এই রিঅ্যাকশনটা বিকারের মধ্যে চলছে, রাইট? কে এক্সেস আছে বিকারে? কে এক্সেস আছে? এই বিকার বলি কনিক্যাল ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্কে কে এক্সেস আছে? HCl অ্যাসিডটা এক্সেস আছে, কারণ অ্যাসিড এখানে বেশি নিয়েছিলাম, অ্যাসিডটা এখানে এক্সেস আছে। উপর থেকে ড্রপ বাই ড্রপ কি অ্যাড হচ্ছে? বেস। তার মানে বেস যেই অ্যাড হলো, ফর এক্সাম্পল যেই প্রথম ফোঁটাটা অ্যাড হলো বেসের, ওই প্রথম ফোঁটা অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফোঁটাতে যতগুলো NaOH মলিকুল ছিল, ওই সবকটা NaOH মলিকুল এই নিচে থাকা HCl মলিকুল দিয়ে নিউট্রালাইজ হয়ে যাবে ইমিডিয়েটলি, হ্যাঁ কি না? এন্ড তার ফলে যে ড্রপটা অ্যাড হলো NaOH এর, কোনো NaOH থাকবে না নিচের কনিক্যাল ফ্লাস্কে, কিছু HCl এসে ওই NaOH-টাকে, অ্যাডেড NaOH-টাকে নিউট্রালাইজ করে দিয়েছে, বাকি HCl আরো এখন এখানে পড়ে আছে। তার মানে ড্রপ বাই ড্রপ যদি আমি NaOH অ্যাড করতে থাকি, ওপর থেকে NaOH এর মলিকুল আসছে, আর নিচে প্রেজেন্ট থাকা অ্যাসিড মলিকুল ওই NaOH কে নিউট্রালাইজ করতে থাকছে এবং NaCl ওয়াটার তৈরি করতে থাকছে। তার মানে নিচে প্রেজেন্ট থাকা অ্যাসিড মলিকুলের নাম্বার আস্তে আস্তে কমছে, কারণ ওপর থেকে NaOH এসে নিচে প্রেজেন্ট থাকা অ্যাসিডকে নিউট্রালাইজ করতে থাকছে। কিন্তু নিচের সলিউশনটা স্টিল অ্যাসিডিকই থাকছে, কেন? কারণ উপর থেকে যতই বেস অ্যাড করি না কেন, নিচে অ্যাসিড বেশি ছিল, আর আমি উপর থেকে ড্রপ বাই ড্রপ অ্যাড করছি, একদম গাদা গাদা একসাথে ঢেলে দিচ্ছি না। তার মানে এরকম ড্রপ বাই ড্রপ অ্যাড করতে করতে একটা পয়েন্ট আসবে, যে পয়েন্টে জাস্ট এক ড্রপ অ্যাড করব, এবং এক ড্রপ অ্যাড করার সঙ্গে সঙ্গে যেটুকু ওই এক ড্রপের মধ্যে যেটুকু NaOH এলো, ওই NaOH-টা যেটুকু রিমেনিং HCl মলিকুল ছিল তাদেরকে এক্স্যাক্টলি নিউট্রালাইজ করে দেবে। এন্ড যে নিউট্রালাইজ করে দেবে, তখন এই সলিউশনটাতে না কোনো এক্সেস HCl পড়ে থাকবে, কারণ যেটুকু রিমেনিং ছিল সেটুকুকে ওই এক ড্রপ থেকে আসা NaOH মলিকুল লাস্ট নিউট্রালাইজ করে দিয়েছে, না এখানে কোনো এক্সেস NaOH অ্যাড হবে, কারণ এক ড্রপই অ্যাড হয়েছিল লাস্ট, যেটাতে পুরো NaOH-টাও নিউট্রালাইজ হয়ে গেছে আর রিমেনিং HCl মলিকুলটা কমপ্লিটলি নিউট্রালাইজ হয়ে গেছে। মানে এই সলিউশনে শুধু NaCl আর ওয়াটার ছাড়া আর কিছু পড়ে নেই। এরকম একটা সিচুয়েশন আসবে ড্রপ বাই ড্রপ যদি NaOH অ্যাড করতে থাকি। একটা এক্সাম্পল দিয়ে বুঝে নি। প্রথমে ধরলাম ফর এক্সাম্পল নিচের সলিউশনে 1000টা HCl মলিকুল ছিল, 1000টা, উপর থেকে পার ড্রপ NaOH এ 100টা করে NaOH মলিকুল আসে। তাহলে প্রথম ড্রপ NaOH আসার সঙ্গে সঙ্গে 100টা NaOH মলিকুল 100টা HCl কে নিউট্রালাইজ করলো, তাহলে কোনো NaOH নেই, 900টা HCl নিচে পড়ে আছে। সেকেন্ড ড্রপ NaOH অ্যাড করলাম, আরো 100টা NaOH এসে HCl কে নিউট্রালাইজ করলো,
নিচে তখন 800টা HCl মলিকুল পড়ে আছে। এরকম করতে করতে একটা সময় আসবে যখন আর 100টা HCl মলিকুলই পড়ে আছে, 800 থেকে 700 হবে, 700 থেকে 600 হবে, প্রত্যেক করে ড্রপ অ্যাড হচ্ছে আর 100টা করে HCl নিউট্রালাইজ হচ্ছে। এক ড্রপে ধরে নিচ্ছি 100টা করে মলিকুল আসছে। তাহলে লাস্ট যখন HCl মলিকুল গুলো পড়ে আছে, মানে লাস্ট 100টার যে সেট পড়ে আছে HCl মলিকুল, এন্ড লাস্ট ড্রপটা অ্যাড হলো NaCl, NaOH এর লাস্ট ড্রপটা অ্যাড হলো, সেই মোমেন্টে কি হবে? সেই মোমেন্টে ওই লাস্ট পড়ে থাকে 100টা NaOH মলিকুল, লাস্ট পড়ে থাকে 100টা HCl মলিকুলকে অ্যাডেড NaOH এর থ্রু দিয়ে যে 100টা NaOH ছিল তারা এক্স্যাক্টলি নিউট্রালাইজ করে দেবে। ওই অবস্থায় কি কোনো এক্সেস NaOH সলিউশনে এলো, না যেটা এলো ওটা নিউট্রালাইজ হয়ে গেল? এক্সেস কিছু এলো না। আচ্ছা, ওই অবস্থায় কি এক্সেস আর HCl পড়ে আছে, না লাস্ট যে 100টা পড়েছিল সেটাও নিউট্রালাইজ হয়ে গেছে? তার মানে টোটাল সলিউশনে তখন 1000টা NaCl আর 1000টা ওয়াটার পড়ে থাকবে, হ্যাঁ কি না? কারণ 1000টা টোটাল HCl ছিল নিচে, আর আমি একটা ড্রপ করে করে 1000টা NaOH অ্যাড করেছি, তাহলে টোটাল ফাইনালি 1000টা NaCl আর 1000টা ওয়াটার মলিকুল তৈরি হয়ে পড়ে আছে। কোনো এক্সেস অ্যাসিডও নেই, কোনো এক্সেস বেসও নেই। ইন্ডিকেটর যখন অ্যাড করেছিলাম, অ্যাসিডের প্রেজেন্সে ইন্ডিকেটর অ্যাড করেছিলাম, তাই এটা পার্টিকুলার কালার ছিল। সলিউশনে আর কোনো অ্যাসিড প্রেজেন্স নেই। যে মোমেন্টে লাস্ট ড্রপ বেসটা অ্যাড করার সঙ্গে সঙ্গে ওই আননোন অ্যাসিডটা কমপ্লিটলি নিউট্রালাইজ হয়ে যাবে, সেই মোমেন্টটাকে বলা হয় এন্ড পয়েন্ট। আর ওই এন্ড পয়েন্টটা কেমন ভাবে আমি দেখে বুঝবো? আমি তো দেখতে পাচ্ছি না রিঅ্যাকশন কি হচ্ছে, মলিকুলগুলো রিঅ্যাকশন করছে না মারামারি করছে, কি করছে, আমি দেখে কি করে বুঝবো? ওই মোমেন্টে যেহেতু সলিউশনটার অ্যাসিডিক থাকছে না, ইন্ডিকেটরটা সলিউশনের মধ্যে কালার চেঞ্জ করবে। আমি দেখতে পাবো চেঞ্জ ইন কালার। কালার চেঞ্জ হয়ে যাওয়া মানে আমি কি বুঝবো? আর NaOH অ্যাড করার দরকার নেই, স্টপকক ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। কারণ যা NaOH অ্যাড করেছি সেটা ওখানে প্রেজেন্ট থাকা HCl মলিকুলকে কমপ্লিটলি নিউট্রালাইজ করে দিয়েছে। তাই সলিউশনটার অ্যাসিডিক নেই, এন্ড এই অবস্থায় সলিউশনে কালার চেঞ্জ হয়ে গেছে, এন্ড সলিউশনে কালার চেঞ্জ হয়ে ওটা নিউট্রাল সলিউশন হয়ে গেছে, এন্ড ইন্ডিকেটর অ্যাকর্ডিংলি কালার চেঞ্জ করেছে। কালার চেঞ্জ করার যে সময় কালার চেঞ্জ করলে আমি স্টপকক যদি বন্ধ করে দিই, তাহলে বিউরেটের রিডিং থেকে আমি কতটা বেস ইউজ হয়েছে সেটা জানতে পেরে যাবো, হ্যাঁ কি না? বিউরেটের যতটা ভলিউম আমার নেমে যাবে অতটাই বেস ইউজ হয়েছে। তাহলে বিউরেটের রিডিং থেকে আমি ভলিউম অফ বেসও জেনে যাচ্ছি। বিউরেটের রিডিং আমাকে বেসের ভলিউমও বলে দিচ্ছে যে কতটা বেসের ভলিউম লাগলো নিচের প্রেজেন্ট থাকা অ্যাসিডটাকে কমপ্লিটলি নিউট্রালাইজ করতে। যে মোমেন্টে কালার চেঞ্জ হলো ইন্ডিকেটর, আমি বললাম ওই পয়েন্টে টাইট্রেশন স্টপ হয়ে গেল, এন্ড পয়েন্ট এসে গেছে, নিউট্রালাইজেশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি কি জানতে পারলাম এবার পুরো প্রসেস থেকে? বেসটা নিজে হাতেই ল্যাবরেটরিতে বানিয়েছিলাম, তাই তার কনসেন্ট্রেশন আমার জানা, কারণ কতটা মাস নিয়েছি, কতটা ভলিউম জল অ্যাড করেছি আমার জানা। বেসের কতটা ভলিউম লেগেছে বিউরেটের রিডিং থেকে পেয়ে গেছি। তাহলে বেসের কনসেন্ট্রেশন জানা, বেসের ভলিউম জানা, অ্যাসিডটার ভলিউম জানা, কারণ অ্যাসিডটা আমি কতটা নিয়েছি পিপেটে করে সেটা জানি। তাহলে ক্যালকুলেশন করে অ্যাসিডের কনসেন্ট্রেশন বেরিয়ে যাবে। কোন ফর্মুলা? N1V1 = N2V2 বা M1V1 = M2V2। M1 টা যদি হয় বেসের মোলারিটি, আর V1 টা যদি হয় বেসের কতটা ভলিউম ইউজ হয়েছে বিউরেটে, আর V2 যদি হয় অ্যাসিডের ভলিউমটা কতটা আমি নিয়েছিলাম, তাহলে M2 টা বেরিয়ে যাবে। M1V1 = M2V2 করলে যে অ্যাসিডের মোলারিটি কত ছিল, কনসেন্ট্রেশন বেরিয়ে গেল। ক্লিয়ার টাইট্রেশনের ফান্ডা? যারা অনলাইনে আছে একটু রেসপন্স করো। সৌরতোষ বলো ক্লিয়ার টাইট্রেশনের ফান্ডাটা কি? অ্যাসিড বেস টাইট্রেশন। শর্মিষ্ঠা? সমাজিতা? অদ্রিজা? তো এর মধ্যে যারা 11-এ আছে তারা একটু বলো তো, কেউ কি করেছো টাইট্রেশন? স্কুলে কি করিয়েছে? অদ্রিজা, শর্মিষ্ঠা, করিয়েছে? স্যার করাবে বলেছে আমাদের। করাবে বলেছে, এখনো করায়নি। শর্মিষ্ঠা তোমাদের করিয়ে দিয়েছে স্যার। করিয়েছে? তো মিল পাওয়া গেছে যা করেছিলাম তার সঙ্গে থিওরির? হ্যাঁ। বেশ। সৌরতোষ তোমাদের করিয়েছে? না স্যার। করায়নি? করাবে কিনা বলেও নি? স্যার আপাতত পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষার পরপরই হবে। ওকে, তাহলে থিওরিটা আশা করি বুঝতে পেরে গেছো। এটা উল্টো হতে পারতো। ফর এক্সাম্পল, আমার বেসটাও আননোন হতে পারতো, সেক্ষেত্রে অ্যাসিডটা পুরোপুরি নোন হয়ে যেত উপর থেকে, সেক্ষেত্রে অ্যাসিড অ্যাড করা হতো। তো যে কোনো একটা কনসেন্ট্রেশন আননোন হলে অন্যটার কনসেন্ট্রেশন যদি নোন হয়, তাহলে আমরা M1V1 = M2V2 ফর্মুলা থ্রু দিয়ে আননোনটার কনসেন্ট্রেশন বার করতে পারি। চলে আসছি রেডক্স টাইট্রেশনে। রেডক্স টাইট্রেশন এবার কি হয়? রেডক্স টাইট্রেশনের পারপাসও একই।
ঠিক আছে, রেডক্স টাইট্রেশনের পারপাস কি? অ্যাসিড বেস টাইট্রেশনে তাহলে রিঅ্যাকশনটা কি? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, অ্যাসিড প্লাস বেস ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার, এই নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা হচ্ছে এর পারপাস। রেডক্স টাইট্রেশনের পারপাসটা কি? এখানেও পারপাস হচ্ছে কনসেন্ট্রেশন বার করা, বাট কার বার করা? আননোন। একটা অঙ্কের থ্রু দিয়ে দেখবো কার কিরকম করে বেরোয়। কার বার করা? কোন একটা আননোন কনসেন্ট্রেশনের অক্সিডাইজিং এজেন্টের কনসেন্ট্রেশন বার করতে হবে, অথবা কোন একটা আননোন কনসেন্ট্রেশনের রিডিউসিং এজেন্টের কনসেন্ট্রেশন বার করতে হবে, অ্যাসিড বা বেসের নয়। এখন হচ্ছে অক্সিডাইজিং এজেন্টের কনসেন্ট্রেশনটা হয়তো আননোন, তাই কোন একটা রিডিউসিং এজেন্টের সঙ্গে ওকে টাইট্রেশন করতে হবে, বা রিডিউসিং এজেন্টের কনসেন্ট্রেশনটা হয়তো আননোন, তাই কোন একটা অক্সিডাইজিং এজেন্টের সঙ্গে ওকে টাইট্রেশন করতে হবে। এবারে এখানে তিন রকমের টাইট্রেশন, আমাদের পপুলার টাইট্রেশন আমরা দেখে নেবো কালার চেঞ্জের থ্রু দিয়ে কেমন করে টাইট্রেশনটা হয়। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট টাইট্রেশন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট টাইট্রেশন মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এন্ড ওর নিজের একটা কালার আছে, ল্যাবরেটরিতে প্রচুর পাওয়া যায় পার্পল কালার। দেখে নেবে ল্যাবরেটরিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিএজেন্টের বটল যেখানে আছে, একদম পার্পল কালারের, পুরো নুন মনে হবে, পুরো একটা নুনের মতন একদম ক্রিস্টাল ক্লিয়ার স্ট্রাকচার থাকে, প্রপারলি ক্রিস্টালাইজ স্ট্রাকচার থাকে, এবং পুরো নুনের মতন দেখতে, কিন্তু পার্পল কালারের, তাই তার সলিউশনটাও পার্পল কালারের হয় দেখতে। ঠিক আছে, সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট টাইট্রেশন যখন করছি, ধরলাম কার সঙ্গে করব? পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট মানে ও নিজে কি হয়? রিডিউসড হয়। তাহলে অবভিয়াসলি এমন কারো টাইট্রেশন করছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে যে নিজে অক্সিডাইজড হয় এবং সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, যেমন Fe2+ আয়নের কোন সলিউশন, মোর সল্ট হতে পারে, অক্সালেট অ্যানায়ন হতে পারে। সো আমরা আপাতত প্রথমে যে কোনো একটা কেস নিয়ে ধরছি, Fe2+, মোর সল্টে যেটা প্রেজেন্ট থাকে Fe2+ আয়ন প্রেজেন্ট থাকে। সো ধরলাম Fe2+ আয়ন প্রেজেন্ট আছে, এন্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে টাইট্রেশন করতে হবে। কেমন রিঅ্যাকশনটা হবে আগে দেখে নি। Fe2+ অক্সিডাইজ হচ্ছে, দিয়ে Fe3+ তৈরি করছে। Fe2+ অক্সিডাইজ হয়ে Fe3+ তৈরি করছে, মানে ক্লিয়ারলি বলতে পারি Fe2+ কি অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? রিডিউসিং এজেন্ট, কারণ Fe2+ নিজে অক্সিডাইজ হচ্ছে, দিয়ে Fe3+ তৈরি করছে, ইলেকট্রন লস করছে, ইলেকট্রন লস করে Fe3+ বানাচ্ছে, মানে নিজে রিডিউসিং এজেন্ট। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেমন? অক্সিডাইজিং এজেন্ট। MnO4- থেকে Mn2+ তৈরি হচ্ছে, ক্লিয়ারলি MnO4- এ Mn হচ্ছে +7 এ আছে, আর Mn2+ এ Mn হচ্ছে +2 তে আছে। তাহলে অক্সিডেশন নাম্বার কমেছে, মানে এখানে রিডাকশন হয়েছে, মানে এটা অক্সিডাইজিং এজেন্ট। তাহলে MnO4- অ্যাসিডের প্রেজেন্সে, এই যে 8H+ আছে, অ্যাসিডের প্রেজেন্সে রিডিউসড হচ্ছে, 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, MnO4- 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Mnটা চলে যাচ্ছে +7 থেকে +2 তে, ইন প্রেজেন্স অফ দ্য অ্যাসিডিক মিডিয়াম। Fe2+ কি করে? নিজে অক্সিডাইজড হয়, দিয়ে একটা ইলেকট্রন লস করে, দিয়ে Fe3+ এ যায়। তার মানে ক্লিয়ারলি MnO4- এর সঙ্গে যদি Fe2+ এর রিঅ্যাকশন করানো হয়, তাহলে এরকম একটা রিঅ্যাকশন হতে চলেছে, দুটোকে অ্যাড করে দিলে ফাইনাল রিঅ্যাকশনটা এরকম দেখতে লাগে। অবভিয়াসলি অ্যাড করাটাকে ইলেকট্রন ব্যালেন্স করা হয়েছে, তাই সেকেন্ড ইকুয়েশনটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, যাতে এখানেও 5 ইলেকট্রনের লস্ট হয়, কারণ এখানে 5 ইলেকট্রন গেইনড হচ্ছে। ক্লিয়ার? ইলেকট্রনটাকে ব্যালেন্স করা হচ্ছে, এখানে 5 ইলেকট্রন গেইনড হচ্ছে, কারণ MnO4- 5 ইলেকট্রন গেইন করে Mn2+ হচ্ছে, তাই এখানেও যদি 5 ইলেকট্রনের লস হয়, একটা প্রসেস হতে একটা ইলেকট্রন লস হচ্ছে, তাই পুরো ইকুয়েশনকে 5 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, দুটোকে অ্যাড করে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন। মানেটা কি? মানে ধরো নিচে একটা বিকার আছে, যে বিকারে আছে Fe2+ এর সলিউশন, যে সলিউশনটা আমার কাছে আননোন, এর কনসেন্ট্রেশন কি? আননোন। নিচে আছে কে? Fe2+ এর সলিউশন। উপর থেকে অ্যাড করছি কি? KMnO4 সলিউশন আমি অ্যাড করছি। যে KMnO4 এর সলিউশন কেমন? নোন। নোন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? কনসেন্ট্রেশনটা নোন, এন্ড Fe2+ হচ্ছে কনসেন্ট্রেশন আননোন। ক্লিয়ার? তাহলে আননোন কনসেন্ট্রেশনে কনিক্যাল ফ্লাস্কের Fe2+ নিচে নিয়েছি, উপর থেকে অ্যাড করছি নোন কনসেন্ট্রেশনের MnO4 সলিউশন। এখন Fe2+ এর কনসেন্ট্রেশন আননোন, কিন্তু Fe2+ সলিউশনটা কি নোন? ভলিউমটা নোন। আমি জানি পিপিতে করে কতটা আমি Fe2+ নিয়েছি, তাহলে Fe2+ এর ভলিউমটা নোন, কতটা নিয়েছি আমি সেটা জানি, কিন্তু কনসেন্ট্রেশন আননোন। MnO4- এর KMnO4 এর কি আছে? কনসেন্ট্রেশনটা নোন, আর ভলিউম কতটা লাগছে আমি বিউরেটের রিডিং থেকে আমি পেয়ে যাব, তাহলে আমি কোয়েশ্চেন করতে পারবো। ওখানে যেই আমি ড্রপ বাই ড্রপ অ্যাড হচ্ছে KMnO4, রিঅ্যাকশনটা কি হচ্ছে? এই রিঅ্যাকশনটা হচ্ছে MnO4- অ্যাসিডিক মিডিয়ামে, অবভিয়াসলি নিচে এখানে অ্যাসিডেরও প্রেজেন্স আছে, কারণ মিডিয়ামটাকে অ্যাসিডিক থাকতে হবে, তবেই অক্সিডাইজিং এজেন্ট হবে। অ্যাসিডিক মিডিয়ামে MnO4- Fe2+ কে অক্সিডাইজ করছে, MnO4- দিয়ে নিজে রিডিউস হয়ে যাচ্ছে Mn2+ এ, আর Fe2+ কে অক্সিডাইজ করে দিচ্ছে Fe3+ এ। এই রিঅ্যাকশনটা নিচে হতে থাকছে। ড্রপ বাই ড্রপ MnO4- অ্যাড করা মানে নিচে প্রেজেন্ট থাকে Fe2+ আস্তে আস্তে এই রেডক্স রিঅ্যাকশনের থ্রু দিয়ে কমে যাচ্ছে, হ্যাঁ কি না?
ড্রপ বাই ড্রপ MnO4 মাইনাস অ্যাড করছি, মানে নিচে প্রেজেন্ট থাকা Fe2 প্লাস আস্তে আস্তে কমে যাচ্ছে, বিকজ Fe2 প্লাস Fe3 প্লাস অক্সিডাইজ হয়ে যাচ্ছে থ্রু দিস রেডক্স রিঅ্যাকশন, আর অ্যাডেড MnO4 মাইনাসটা Mn2 প্লাসে কনভার্ট হয়ে নিচে জমে থাকছে। ক্লিয়ার? এরকম করে একটা সময় তো আসবে যে সময় নিচে প্রেজেন্ট থাকা টোটাল Fe2 প্লাসই টোটাল Fe3 প্লাসে অক্সিডাইজ হয়ে গেছে, অর্থাৎ নিচে আর Fe2 প্লাস প্রেজেন্ট নেই। যে মোমেন্টে নিচে Fe2 প্লাসের প্রেজেন্স আর থাকবে না, ওই মোমেন্টে MnO4 মাইনাসে যদি একটা ড্রপও পড়ে, অর্থাৎ আস্তে আস্তে এক ড্রপ করে আসছিল, MnO4 মাইনাসটা Fe2 প্লাসকে নিউট্রালাইজ করতে করতে গেছে, বেসিক্যালি অক্সিডাইজ করতে করতে গেছে, এন্ড অক্সিডেশন হতে হতে Fe2 প্লাস শেষ, নিচে Fe2 প্লাস শেষ মানে পুরো Fe2 প্লাস Fe3 প্লাসে কনভার্টেড, আর Fe2 প্লাসের প্রেজেন্স নেই, টোটালটা Fe3 প্লাসে কনভার্ট হয়ে গেছে। তাহলে তারপরে যদি আর এক ড্রপ MnO4 মাইনাস অ্যাড করি, এখানে কি আর এই রেডক্স রিঅ্যাকশনটা হবে? কারণ Fe2 প্লাস শেষ হয়ে গেছে, সবটাই Fe3 প্লাস ফর্মে প্রেজেন্ট আছে, Fe3 প্লাসের ফার্দার অক্সিডেশন পসিবল নয়। তাই MnO4 মাইনাস আর এক ড্রপ যদি অ্যাড করি, যখন টোটালটাই রেডক্স রিঅ্যাকশনের থ্রু দিয়ে ইউটিলাইজ হয়ে গেছে, তারপরেও MnO4 মাইনাস অ্যাড করলে কি হবে? কোনো আর রিঅ্যাকশন হবে না। ওই অবস্থায় সলিউশনটার কালার আননোন থেকে পিঙ্ক হয়ে যাবে বা পার্পল হয়ে যাবে। কেন? MnO4 মাইনাস তখন এক্সেস চলে এলো, হ্যাঁ কি না? পুরো MnO4 অ্যাড করছিলাম, নিচে Fe2 প্লাস ছিল, তাকে অক্সিডাইজ করে Fe3 প্লাস বানিয়ে দিচ্ছিল, আর নিজে রিডিউস হয়ে Mn2 প্লাস হয়ে যাচ্ছিল। এরকম করতে করতে Fe2 প্লাস একসময় শেষ, পুরোপুরি Fe3 প্লাস অক্সিডাইজ হয়ে গেছে। ওই অবস্থায় এক ড্রপ MnO4 এলে ওই MnO4 মাইনাস কি আর কোন Fe2 প্লাস কে পাবে যাকে অক্সিডাইজ করতে পারবে? তার মানে সলিউশনের কালারটা তখন MnO4 মাইনাসেরই কালার হয়ে যাবে, KMnO4 এরই কালার হয়ে যাবে। তাই KMnO4 এখানে নিজেই সেলফ ইন্ডিকেটরের কাজ করছে, হ্যাঁ কি না? আলাদা করে কোন ইন্ডিকেটর অ্যাড করতে হচ্ছে না। যতক্ষণ অক্সিডেশন রিডাকশন প্রসেসটা চলছে, ততক্ষণ সলিউশন মোটামুটি কালারলেস থাকছে, একটু স্লাইট একটা ইয়েলোইশ ভাব তৈরি হয়, বাট মোটামুটি কালারলেস থাকছে। কিন্তু যে মোমেন্টে Fe2 প্লাস পুরোপুরি শেষ, টোটালটাই Fe3 প্লাসে কনভার্টেড, ওই মোমেন্টে আর এক ড্রপও যদি MnO4 মাইনাস অ্যাডেড হয়, সলিউশনের কালার ওই MnO4 মাইনাসের কালারই হয়ে যাবে, দ্যাট ইজ পার্পল কালার হয়ে যাবে, একটা পিঙ্কি পার্পল কালার টাইপের কালার তৈরি হবে। অর্থাৎ আমি তখন কি বুঝবো? MnO4 মাইনাস এখন সলিউশনে এক্সেস চলে এলো, মানে Fe2 প্লাস আর সলিউশনে নেই, থাকলে ওকে অক্সিডাইজ করতো, নেই বলে এক্সেস হয়ে গেছে। আমি স্টপ কক থেকে অ্যাড করা বন্ধ করে দেবো, এন্ড দেন এগেন M1V1 ইকুয়াল টু M2V2 থ্রু দিয়ে আমি কনসেন্ট্রেশন বার করে নেবো আননোন Fe2 প্লাস এর। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? তাই MnO4 মাইনাস হচ্ছে এখানে নিজেই সেলফ ইন্ডিকেটর হিসেবে কাজ করছে। যে মোমেন্টে টাইট্রেশন শেষ, কালার কোনখান থেকে কোনখানে চেঞ্জ হচ্ছে? ইনিশিয়ালি কালার ছিল হচ্ছে কালারলেস, সেখান থেকে পার্পল, পিঙ্কি পার্পল টাইপের একটা কালার ডেভেলপ করে যাচ্ছে যখন টাইট্রেশন শেষ হচ্ছে। সেম জিনিস পরের ইকুয়েশনটা থ্রু দিয়েও করা যায়। এটা হচ্ছে অক্সালেট। MnO4 মাইনাসের সঙ্গে যদি অক্সালেট অ্যানায়নকে টাইট্রেট করা হয়, তাহলে অক্সালেট অক্সিডেশন হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, MnO4 মাইনাস রিডিউস হয়ে Mn2 প্লাস তৈরি করে অ্যাজ ইউজুয়াল, এন্ড এটা হচ্ছে পুরো রিঅ্যাকশনটা। একটু হিট করতে হয়, হ্যাঁ। তো রিঅ্যাকশনটাতে কি হচ্ছে? অ্যাসিডিক মিডিয়ামে অক্সালেট অ্যানায়ন, নেট রিঅ্যাকশনটা কি হচ্ছে? অক্সালেট অ্যানায়ন কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, দিয়ে অক্সিডাইজ হচ্ছে, MnO4 মাইনাস অ্যাসিডিক মিডিয়ামে রিডিউস হয়ে Mn2 প্লাস তৈরি হচ্ছে। সো দুটোকে অ্যাড করলে ব্যালেন্স করে নিচ্ছি প্রথমে, কারণ এখানে 5 ইলেকট্রন আছে, এখানে 2 ইলেকট্রন আছে, তো পুরো ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি যাতে এখানে 10 ইলেকট্রন হয়ে যায়, এন্ড এখানে পুরো ইকুয়েশনকে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি যাতে এখানেও 10 ইলেকট্রন হয়ে যায়। এবারে 10 ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যাবে, এন্ড ক্যান্সেল আউট হয়ে গেলে কি হচ্ছে সিচুয়েশনটা? এরকম একটা সিচুয়েশন দাঁড়াচ্ছে, এন্ড এরকম একটা সিচুয়েশনে এইটা হচ্ছে ইকুয়েশনটা। তার মানে নিচে আছে অক্সালেট অ্যানায়ন, নিচে কে আছে? অক্সালেট অ্যানায়ন আছে নিচে, MnO4 মাইনাস ড্রপ বাই ড্রপ অ্যাড করছি, একটা সময় অ্যাড করতে করতে টোটাল অক্সালেট অ্যানায়ন অক্সিডাইজ হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে বেরিয়ে যাবে। তার মানে একটা সময় আর অক্সালেট অ্যানায়ন নিচে থাকবে না। যখন অক্সালেট অ্যানায়ন আর নিচে থাকবে না, তখন MnO4 মাইনাস এক ড্রপও যদি এক্সট্রা অ্যাড হয়, সলিউশনের কালারটা ওই পিঙ্কি পার্পল হয়ে যাবে, MnO4 এর কালারটাই সলিউশনে চলে আসবে, এন্ড তখনই আমরা বলবো টাইট্রেশন বন্ধ। ক্লিয়ার? রেডক্স টাইট্রেশন, MnO4 এর টাইট্রেশনটা ক্লিয়ার। সেম হতে পারে নেক্সট অক্সিডাইজিং এজেন্টের থ্রু দিয়ে টাইট্রেশন, পটাশিয়াম ডাইক্রোমেট টাইট্রেশন। এখানে শুধু একটাই ছোট্ট ডিফারেন্স আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের ইনিশিয়াল কালার থাকে হচ্ছে অরেঞ্জ কালার, ব্রাইট অরেঞ্জ কালার, কিন্তু এটা সেলফ ইন্ডিকেটর হিসেবে কাজ করে না। এখানে আলাদা করে একটা ইন্ডিকেটর এক্সটার্নাল অ্যাড করতে হয়, যেমন ডাইফিনাইল অ্যামিন। তাতে কালারের কি চেঞ্জ হয়? ইনিশিয়ালি কালারলেস থাকে, ডাইফিনাইল অ্যামিনের প্রেজেন্সে একটা ইন্টেন্স ব্লু কালার তৈরি হয়। ফেনলফথ্যালিন, এটা ফেনলফথ্যালিন অ্যাসিড বেস ইন্ডিকেটর, এগুলো সব রেডক্স টাইট্রেশন হচ্ছে, রেডক্স ইন্ডিকেটর আলাদা। তো ধরো ফর এক্সাম্পল আমি একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেটের থ্রু দিয়ে Fe2 প্লাসের যেটা MnO4 এর থ্রু দিয়ে করছিলাম, ওই একই
কেস, এখানে ডাইক্রোমেটের থ্রু দিয়ে করছি। তাহলে ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটটা অক্সিডাইজ হচ্ছে, সরি রিডিউস হচ্ছে, দিয়ে ক্রোমিয়াম 3+ তৈরি করছে, Fe2+ অক্সিডাইজ হচ্ছে, দিয়ে Fe3+ তৈরি করছে অ্যাসিডিক মিডিয়ামে। ক্লিয়ার? অক্সিডেশন রিডাকশনটা কি রিঅ্যাকশন হচ্ছে? এই পার্টটা হচ্ছে রিডিউসড হচ্ছে, এই পার্টটা অক্সিডাইজ হচ্ছে। এবারে দেখো, এবারে বলো মানে সিচুয়েশনটা কি? সিচুয়েশন হচ্ছে নিচে যে বিকারটা আছে, নিচে যে কনিক্যাল ফ্লাস্কটা আছে, এই কনিক্যাল ফ্লাস্কে কি আছে? এগেন এই কনিক্যাল ফ্লাস্কে আছে Fe2+ এর সলিউশন। যে Fe2+ এর সলিউশন হচ্ছে আননোন কনসেন্ট্রেশন, এর কনসেন্ট্রেশন জানা নেই। Fe2+ যার কনসেন্ট্রেশন জানা নেই, আননোন কনসেন্ট্রেশন। ক্লিয়ার? ওপর থেকে আমি কি অ্যাড করছি ড্রপ বাই ড্রপ? পটাশিয়াম ডাইক্রোমেট। কিন্তু এই অবস্থায় একটা ইন্ডিকেটরও আছে এখানে, সো এখানে একটা আলাদা করে ইন্ডিকেটর অ্যাড করা হয়েছে, কারণ KMnO4 এর মতন এটা সেলফ ইন্ডিকেটর নয়। ইন্ডিকেটর হচ্ছে ডাইফিনাইলামিন ধরে অ্যাড করা হয়েছে। সলিউশনের কালার এমনিতে কালারলেস আছে আপাতত। যেই আমি ড্রপ বাই ড্রপ পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাড করছি, পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশনে প্রেজেন্ট থাকে, Fe2+ কে অক্সিডাইজ করে Fe3+ বানাচ্ছে, আর ডাইক্রোমেটটা নিজে রিডিউস হয়ে গিয়ে ক্রোমিয়াম 3+ তৈরি করছে। এরকম করতে করতে একটা সময় এগেন আসবে যখন টোটাল Fe2+ শেষ হয়ে গেছে, টোটাল Fe2+ কনজিউমড হয়ে গেছে, Fe3+ তৈরি হয়ে গেছে। তখন যদি আর এক ড্রপও পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাড করি, ওটা ওই ইন্ডিকেটরটার সঙ্গে রিঅ্যাকশন করবে, দিয়ে ইন্ডিকেটরের কালারকে চেঞ্জ করে দেবে, ব্লু করে দেবে। যে মোমেন্টে ইন্ডিকেটরের কালারটা ব্লু হয়ে যাবে, আমি কি বুঝবো? যে টোটাল Fe2+ কনজিউমড হয়ে Fe3+ হয়ে গেছে। তারপরেও যে এক্সট্রা এক ড্রপ অ্যাড করেছিলাম, ওই এক্সট্রা এক ড্রপটা তখন আর Fe2+ কে তো পাইনি, কারণ Fe2+ তো শেষ। ওই এক্সট্রা এক ড্রপটা ইন্ডিকেটরের কালারটাকে তখন চেঞ্জ করে দিল। প্রথমে কিন্তু ইন্ডিকেটরের কালার চেঞ্জ হয়নি, প্রথমে ড্রপ হচ্ছে, K2Cr2O7 আসছে, এন্ড ওটা Fe2+ কে Fe3+ বানাচ্ছে, K2Cr2O7 আসছে, Fe2+ কে Fe3+ বানাচ্ছে। যখন Fe2+ শেষ, তখন যদি এক ড্রপ K2Cr2O7 আসে, ওটা কি করবে? ইন্ডিকেটরের কালারটাকে চেঞ্জ করে দিল, যাতে আমি বুঝে যাই যে আচ্ছা ওটাকে বলে ওভারশুট। এক ড্রপ এক্সট্রা এলো না, না মাইনাস করা পসিবল হয় না, ওটা এক ড্রপকে ওইভাবে মেজার করা যায় না, ওটা মাইনাস করা পসিবল হয় না, ওটাকে বলে ওভারশুট। মানে অ্যাকচুয়ালি এক ড্রপ আগেই টাইট্রেশন শেষ হয়েছে, আমাকে একটা ড্রপ এক্সট্রা অ্যাড করতে হলো, কেন? কারণ হচ্ছে ওই ইন্ডিকেটরের কালারটা তখন চেঞ্জ হয়নি, আমি বুঝতে পারিনি। টাইট্রেশনটা এক ড্রপ আগেই শেষ হয়ে গেছে, বাট আমি তো বুঝতে পারছি না। আমি বুঝবো কখন? যখন আরো একটা এক্সট্রা ড্রপ অ্যাড হবে, যে এক্সট্রা অ্যাডেড ড্রপটা ইন্ডিকেটরের কালারটাকে চেঞ্জ করবে, তখন আমি বুঝে যাবো। ওই এক্সট্রা এক ড্রপটাকে বলা হয় কি? ওভারশুট। মানে এক্সট্রা একটু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, ওটাকে বলে ওভারশুট, বাট ওটা খুব একটা নেগলিজেবল, ওটাকে নেগলিজেবল ধরে কাজ করা হয়। তো এইভাবে একইভাবে এখানেও ইন্ডিকেটরের থ্রু দিয়ে, এক্সটার্নাল ইন্ডিকেটরের থ্রু দিয়ে টাইট্রেশন করা হয়। বোঝা গেছে মোটামুটি? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো? চলে আসি এবার এই পুরো রেডক্স টাইট্রেশনের স্টয়কিওমেট্রিটা কেমন ভাবে মেইনটেইন হয়, যেখান থেকে নিউমেরিক্যালটা আমাদের একটু দেখতে হবে। সো রেডক্স টাইট্রেশনের রেসপেক্টে আমাদের যেটা মাথায় রাখতে হবে, যদি কোথাও ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করার ব্যাপার থাকে, ইকুইভ্যালেন্ট ওয়েট অবভিয়াসলি ক্যালকুলেট করার ব্যাপার থাকবে কোথায়? যদি নরমালিটি বার করতে হয়। নরমালিটি ইজ ইকুয়াল টু কি? গ্রাম ইকুইভ্যালেন্টস অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। গ্রাম ইকুইভ্যালেন্ট বার করতে গেলে ইকুইভ্যালেন্ট ওয়েট জানতে হবে। সো কোন একটা অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট যদি হয়, এমনি কোন এজেন্ট না, অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট যদি হয়, তার ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি? তার মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই কতগুলো ইলেকট্রন সে গেইন বা লস করছে, মানে কত ইউনিট অক্সিডেশন নাম্বারে তার চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল, যদি এই রিঅ্যাকশনটা দেখো ইউজ করা হয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে অক্সালিক অ্যাসিডের রিঅ্যাকশনটাকে ইউজ করা হয়েছে। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন কমপ্লিটলি নিউট্রালাইজ করে দিচ্ছে অক্সালিক অ্যাসিডকে, পুরোপুরি একদম রেডক্স রিঅ্যাকশন কমপ্লিট, তখন দিস ইজ দ্য ব্যালেন্সড রেডক্স রিঅ্যাকশন, পুরোপুরি ব্যালেন্সড রেডক্স রিঅ্যাকশন এটা, ঠিক আছে? সো অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স করি বা আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করি, যেখানে KMnO4 নিজে রিডিউস হয়েছে, দিয়ে MnSO4 তৈরি করেছে, আর অক্সালিক অ্যাসিড নিজে অক্সিডাইজ হয়েছে, দিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে। ক্লিয়ার? এই ব্যালেন্সড ইকুয়েশনে ভালো করে দেখো, KMnO4 এর Mn এর অক্সিডেশন নাম্বার ছিল +7, সেখান থেকে গেছে কোথায়? +2 তে। তাহলে অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয়েছে কত ইউনিট? 5 ইউনিট। KMnO4 এর তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? KMnO4 এর মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 5। KMnO4 এর মলিকুলার ওয়েট হচ্ছে 158 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 31.6 হবে ওর ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে? ক্লিয়ার? ধরো ফর এক্সাম্পল অন্য কোন একটা রিঅ্যাকশনে KMnO4 +7 থেকে ধরো +3 তে গেছে বা +4 এ গেছে, তাহলে সেখানেও কি 5 ইউনিটের চেঞ্জ হলো? 3 ইউনিট বা 4 ইউনিট চেঞ্জ হলো, তখন ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যাবে মলিকুলার ওয়েট বাই 3 ইউনিট বা 4 ইউনিট। মানে ইকুইভ্যালেন্ট ওয়েট কিন্তু কনস্ট্যান্ট নয়, ওটা রিঅ্যাকশন টু রিঅ্যাকশন ভ্যারি করবে। মলিকুলার ওয়েট কনস্ট্যান্ট, বাট ইকুইভ্যালেন্ট ওয়েট কনস্ট্যান্ট নয়, ওটা ভ্যারি করবে। কত ইউনিটের চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করবে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে। ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই কতগুলো ইলেকট্রন গেইন বা লস করেছে, মানে অক্সিডেশন নাম্বারে কতটা চেঞ্জ হয়েছে।
বেসিসিটি অ্যাসিডিটি তুই খালি অ্যাসিড বেসে চলে যাচ্ছিস কেন? আমরা তো রেডক্সে আছি। সেটা তো করতে হবে। কোনটা? সেটা বেসিক্যালি মানে জমা ওটা হ্যাঁ, যখন যখন আমরা অ্যাসিড বা বেসের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করছি তখন কিন্তু বল একটা অ্যাসিডের বেসিসিটি বা একটা অ্যাসিডের বেসিসিটি ফিক্স কি ফিক্স নয়, তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েট ফিক্স না। H2SO4 মলিকুলার ওয়েট 98, তার বেসিসিটি 2, তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েট অলওয়েজ 49, 98 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 49, তাহলে ফিক্স না। কিন্তু অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্টের ফিক্স নয়, কারণ কোন একটা রিঅ্যাকশন হয়তো +7 থেকে +2 যাচ্ছে, 5 ইউনিটে চেঞ্জ হচ্ছে, অন্য কোনো রিঅ্যাকশন হয়তো +7 থেকে +4 যাবে, 3 ইউনিট চেঞ্জ হবে, তখন ডিভাইডেড বাই 3 করতে হবে, রাইট? তাহলে অ্যাসিডিটি বেসিসিটি বা অন্য যে কোনো সিচুয়েশনে কি থাকে, ইকুইভ্যালেন্ট ওয়েটটা ফিক্সড, কারণ হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েটের ডিভাইডও যেটাকে দিয়ে করছি সেটাও ফিক্স থাকে। কিন্তু এখানে কি হচ্ছে, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই কত ইউনিট অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়ে গেলে ইকুইভ্যালেন্ট ওয়েটও চেঞ্জ হয়ে যাবে। চলে আসছি কি কি ইকুয়েশন ইউজ করতে হয় আমাদের যে রেডক্সের টাইট্রেশনটা করতে গেলে। তিনটি ইকুয়েশন আছে দেখো। ফার্স্ট ইকুয়েশনটা বলছে n1v1 = n2v2, যেটা আমরা বেসিক কনসেপ্টসে পড়েছি, অর্থাৎ আননোন যে কোনো একজন ধরলাম আননোন, ধরলাম 1 পার্টটা আননোন, তার মানে n1 টা আননোন, নরমালিটি অফ দা অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট যাই হোক না কেন সেটা আননোন, তার ভলিউমটা নোন কারণ পিপিটে করে আমি নিচ্ছি তো ভলিউম জানি, অন্য পার্টটার কনসেন্ট্রেশন নোন আর ভলিউমটা বিউরেট থেকে পেয়ে যাচ্ছি। সো এটা বেসিক্যালি পিপেট থেকে নিচ্ছি, তাই ভলিউমটা জানি, পিপেটে করে তুলে আমি কনিক্যাল ফ্লাস্কে ঢালছি, আর এই ভলিউমটা কোথা থেকে পাচ্ছি, বিউরেট থেকে যতটা অ্যাড করছি সেই ভলিউমটা, উপর থেকে যেটা অ্যাড করছি সেই ভলিউমটা। এটা n2 টার কনসেন্ট্রেশন আমি জানি কারণ আমি ল্যাবরেটরিতে বানিয়েছি, সো আমার জানা, তাহলে n1 এর কনসেন্ট্রেশন আরামসে বেরিয়ে যাবে, আননোনটা বেরিয়ে যাবে। সো এটা একটা ইকুয়েশন। অন্য ইকুয়েশনটা কি একই হবে, m1v1/n1 = m2v2/n2, যেখানে n1/n2 টা হচ্ছে নাম্বার অফ মোল। একটা এক্সাম্পলের থ্রুতে আমরা দেখে নিচ্ছি। তার আগে দেখি স্ট্রেংথ বলতে কি বোঝায়। স্ট্রেংথ আর কনসেন্ট্রেশন কিন্তু একদম সেম টু সেম নয়, স্ট্রেংথ আর কনসেন্ট্রেশন একটু আলাদা, ঠিক আছে? স্ট্রেংথ আর কনসেন্ট্রেশন একটু হলো আলাদা। স্ট্রেংথটা কি, স্ট্রেংথ কনসেন্ট্রেশনটা হচ্ছে নরমালিটি বা মোলারিটি বা মোলালিটি, এগুলো কনসেন্ট্রেশন, কিন্তু নরমালিটির সঙ্গে যদি ইকুইভ্যালেন্ট ওয়েটকে মাল্টিপ্লাই করা হয় তবে গিয়ে স্ট্রেংথ বেরোয়। নরমালিটি অফ দ্য সলিউশন তার সঙ্গে ইকুইভ্যালেন্ট ওয়েট কে যদি মাল্টিপ্লাই করা, অক্সিডাইজিং এজেন্ট হোক বা রিডিউসিং এজেন্ট হোক, তাকে মাল্টিপ্লাই করলে যেটা বেরোয় সেটাকে বলে স্ট্রেংথ। তাই কোশ্চেনটা পড়তে হবে, তোমাকে কি বার করতে দিয়েছে, কনসেন্ট্রেশন বার করতে দিয়েছে। যদি কনসেন্ট্রেশন বার করতে দেয় তাহলে n1v1 = n2v2 ফর্মুলা ইউজ করবো, এন্ড n1/n2 যেটাই বেরোবে কেন ওটা আমার কনসেন্ট্রেশন বেরোলো, নরমালিটি বেরোলো। কিন্তু যদি স্ট্রেংথ বার করতে দেয়, ওই নরমালিটির সঙ্গে আমাকে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্যাট অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্টকে মাল্টিপ্লাই করে দিতে হবে, তবে কি আমার স্ট্রেংথ বেরোবে। ক্লিয়ার? সো কোশ্চেনটা দেখতে হবে, স্ট্রেংথ আর কনসেন্ট্রেশন কিন্তু স্লাইটলি ডিফারেন্ট। পরের ইকুয়েশনের একটা অ্যাপ্লিকেশন দেখে নি। ধরো এই ইকুয়েশনটা FeSO4 এর থেকে Fe3SO4 বানাচ্ছে, একটু আগে যেটা দেখলাম Fe2SO4 OC বানাচ্ছে, যেখানে Fe ছিল +2 তে, Fe +2 থেকে যাচ্ছে Fe +3 তে। ফেরাস সালফেট ছিল, সেখান থেকে ফেরিক সালফেটে অক্সিডাইজ হয়ে যাচ্ছে। কি অক্সিডাইজ করছে? অক্সিডাইজিং এজেন্ট KMnO4 অক্সিডাইজ করছে ইন অ্যাসিডিক মিডিয়াম। Mn ছিল +7 এ, সেখান থেকে Mn চলে যাচ্ছে +2 তে। তাহলে FeSO4 যাচ্ছে ফেরিক সালফেটে আর KMnO4 যাচ্ছে MnSO4 এ, সঙ্গে বাকি বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, পুরো রিডক্স রিঅ্যাকশনটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম H2SO4 এর প্রেজেন্সে। এই অবস্থাতে এই ফর্মুলাটা কেমন ভাবে অ্যাপ্লিকেবল বলছে, যদি FeSO4 কে কনসিডার করা হয় অ্যাজ রিএজেন্ট 1, FeSO4 টা হচ্ছে রিএজেন্ট 1, মানে M1v1 এ FeSO4 এর ডেটা বসবে, আর KMnO4 কে যদি ধরা হয় রিএজেন্ট 2, মানে M2v2 তে KMnO4 এর ডেটা বসবে, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে m1 * v1 ডিভাইডেড বাই তার মোল নাম্বার, কার 1 রিএজেন্টে Fe না, সো Fe এর মোল নাম্বার 10, so m1v1 divided by Fe এর মোল নাম্বার in the balanced equation 10 is equal to m2v2 divided by KMnO4 তার মোল নাম্বার, that is 2। ঠিক আছে? FeSO4 হচ্ছে একটা এজেন্ট, MnO4 হচ্ছে এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, KMnO4 টা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তো ডিভাইডেড বাই তাদের মোল নাম্বার গুলো করতে হবে, m1v1 ফর FeSO4, m2v2 ফর KMnO4 ডিভাইডেড বাই এখানে তার মোল নাম্বার 10, m1v1/10 is equal to m2v2/2, সিম্পলিফাই করলে এটা 5/1 আসছে। এন্ড এখান থেকে m1 যদি জানা থাকে, v1 যদি জানা থাকে, ওদিকে যদি v2 জানা থাকে, m2 বেরিয়ে যাবে। তিনটে জানা থাকবে, অন্যটা বেরিয়ে যাবে। তিনটে কি করে জানা থাকছে, একইভাবে একজনেরটা আননোন, একজনেরটা পিপেটের থ্রু দিয়ে নিচ্ছি নোন, আর অন্যটা আমি বানিয়েছি সো নোন, কনসেন্ট্রেশন নোন, আর এটা বিউরেটেড রিং থেকে তার ভলিউম নোন, তাহলে 3 নম্বরটা বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? 4 নম্বরটা তাহলে এখান থেকে ক্যালকুলেট করা যাচ্ছে। এটা নিউমেরিক্যাল করে নেওয়া যাক। এই বলো এত দূর অবধি রেডক্সের টোটাল পার্টটা ক্লিয়ার কিনা একটু বলবে, অনলাইনে যারা আছো একটু। সৌরতোষ বলো, হ্যাঁ স্যার। সৌরতোষ, শর্মিষ্ঠা,
ইয়েস স্যার। ওকে, এটা তাহলে নিউমেরিক্যাল করবো, খাতা পেন বার করবে, একটু সমাজিতা আদ্রিজা তোমরাও খাতা পেন বার করবে, এটা নিউমেরিক্যাল করে নেবো যাতে আমরা এটা বুঝতে পারি। এই তোমরা খাতা পেন বার করো। স্যার এই ক্যালকুলেশন গুলো তো আমরা প্র্যাকটিক্যালে যখন বের করছি তখনও তো এগুলোই করতে হচ্ছে, মানে এই ক্যালকুলেশন গুলোই তো শুরু করা হচ্ছে। হ্যাঁ মানে এই চ্যাপ্টারটাতে বেসিক্যালি কি আছে, রেডক্স আছে এবং তার সঙ্গে বেসিক কনসেপ্ট আছে, দুটো চ্যাপ্টারকে মিক্সড করা আছে। সুতরাং নিউমেরিক্যাল যেটাই আছে প্রবলেমটা পড়ো, দেখবে শুধুমাত্র এখানে বেসিক কনসেপ্ট জানলে হবে না, তোমাকে রেডক্সটাও জানতে হবে। কোনটা কি করে জানতে হবে, নিউমেরিক্যালটা দেখো তাহলেই বুঝতে পারবে। কারণ দুটো কনসেপ্টকে কখনোই কম্পিটিটিভ এক্সপেক্ট করে লাভ নেই, কোন একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে এক্সক্লুসিভলি কোশ্চেন তুলবে। অলওয়েজ দুটো তিনটে চ্যাপ্টারকে পাঞ্চ করবে, একটা কোশ্চেন তুলবে। একটা কোশ্চেন যখন উঠবে দুটো তিনটে চ্যাপ্টারকে পাঞ্চ করেই উঠবে। সুতরাং দুটো তিনটে চ্যাপ্টারের মধ্যে কোরিলেশন না করতে পারলে ওই তুমিও প্রবলেম সলভ করতে পারবে না। দেখো একবার প্রবলেমটা পড়ো, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, অর্থাৎ একটা রেডক্স টাইট্রেশনের এক্সাম্পল। পুরো প্রবলেমটা হচ্ছে একটা রেডক্স টাইট্রেশন হয়েছে। এখানে রেডক্স টাইট্রেশনটা কার সঙ্গে কার হয়েছে দেখো, বলছে হাউ মেনি এমএল, আগে টাইট্রেশনটা হয়েছে এটা বুঝি, তারপরে তার ক্যালকুলেশনে আসছি। হাউ মেনি এমএল অফ 0.125 মোলার অফ KMnO4 আর রিকোয়ার্ড, মানে ক্লিয়ারলি 0.125 মোলার KMnO4 আমি বানিয়েছি, হ্যাঁ কি না? তাই ওর কনসেন্ট্রেশন আমার জানা। KMnO4 টা অক্সিডাইজিং এজেন্ট, যেটা আমি ল্যাবরেটরিতে বানিয়েছি। কেমন বানিয়েছি? 0.125 মোলারিটি কনসেন্ট্রেশনে বানিয়েছি। কতটা ml লাগবে জিজ্ঞেস করছি, required to react completely with 25 ml of 0.25 molar FeSO4। মানে FeSO4 এর কি জানি, FeSO4 টাকে জানি কত ml নিয়েছি, that is 25 ml FeSO4 নিয়েছি। FeSO4 এর কনসেন্ট্রেশনও জানি, কনসেন্ট্রেশন কত, 0.25 মোলার FeSO4 এর কনসেন্ট্রেশন। তাহলে FeSO4 টার আমি ভলিউমও জানি, FeSO4 এর কনসেন্ট্রেশনও জানি। ক্লিয়ার? তার মানে নিচে যে কনিক্যাল ফ্লাক্সটা আছে, কনিক্যাল ফ্লাক্সটাতে কি নিয়েছি, FeSO4 নিয়েছি, যার ভলিউম কত নিয়েছি, 25 ml পিপেট থেকে তুলে নিয়েছি। আর ওই FeSO4 এর কনসেন্ট্রেশন কত, 0.25 মোলার। 0.25 মোলার এটা হচ্ছে FeSO4 টা কনসেন্ট্রেশন, যেটা আমি নিচের কনিক্যাল ফ্লাক্সটাতে নিয়েছি। উপর থেকে KMnO4 অ্যাড করছি, যে KMnO4 টা বিউরেট থেকে যখন অ্যাড করছি ওর কনসেন্ট্রেশন কত, 0.125 মোলার। কোশ্চেনটা হচ্ছে বিউরেট রিডিং কত হবে, এটা হচ্ছে কোশ্চেনটা। MnO4 মাইনাস কতটা লাগবে, নিচের প্রেজেন্স থাকে Fe2+ কে, FeSO4 মানে তো Fe2+ আছে, ওই Fe2+ কে কমপ্লিটলি অক্সিডাইজ করে Fe3+ বানিয়ে দিতে। এইটা করতে গেলে প্রথমে রিঅ্যাকশন করার আগে আমাকে ইকুয়েশনে জানতে হবে, হ্যাঁ কি না? ইকুয়েশনটা কোন ইকুয়েশনটা, রেডক্স ইকুয়েশনে জানতে হবে। সো রেডক্স ইকুয়েশনটাকে ফর্মুলেট করছি আগে, জানি না কিছুই। MnO4 মাইনাস আমি এটুকু জানি, MnO4 মাইনাস যাচ্ছে Mn2+, এম আই ক্লিয়ার? এইটুকুর বাইরে আর কিছু জানা আছে? যে MnO4 মাইনাস বেসিক্যালি অ্যাসিডিক মিডিয়ামে কি হয়, MnO4 মাইনাস অক্সিডাইজিং এজেন্ট ও +7 থেকে +2 তে চেঞ্জ হয়, এইটুকু শুধু জানি। তাহলে আমাকে ব্যালেন্সিং করে করে করতে হবে। তাহলে আগে ব্যালেন্সিং এর পার্টটা দেখে নি, যেটা আমরা আয়ন ইলেকট্রন মেথডেও দেখতাম, এখানেও দেখে নি। ব্যালেন্সিংটা হচ্ছে কেমন করে, পুরো ইকুয়েশনটাকে দাঁড় করাতে হবে, তারপরে গিয়ে অঙ্ক হবে। কারণ যতক্ষণ ইকুয়েশন রেডি হচ্ছে ততক্ষণ অঙ্ক হবে না। তাহলে ইকুয়েশন দাঁড় করাবো কেমন করে দেখো, আমি জানি এই পার্টটাই শুধু, MnO4 মাইনাস যে ওপর থেকে বিউরেট থেকে ড্রপ বাই ড্রপ অ্যাড করছি ওটা তৈরি করছে Mn2+। ক্লিয়ার? এর বাইরে আর কিছু আমার জানা নেই। একে ব্যালেন্স করার চেষ্টা করছি। এটা কোন পার্টটা, এটা হচ্ছে রিডাকশন পার্টটা। কেন, এখানে ইলেকট্রন অ্যাড হয়েছে, অক্সিডেশন নাম্বার ছিল +7 এ, অক্সিডেশন নাম্বার গেছে +2 তে, সো অক্সিডেশন নাম্বার কি হয়েছে, কমেছে, তার মানে এটা রিডাকশন পার্টটা। আর একটা কি আছে আমার কাছে, অক্সিডেশন পার্ট আছে। যে অক্সিডেশন পার্টে আমি এটা জানি Fe2+ ছিল, যে Fe2+ এর উপর থেকে যেই আমি MnO4 মাইনাস KMnO4 অ্যাড করে গেছি ওটা Fe3+ এ কনভার্ট হয়েছে। এইটুকু ছাড়া আমার আর কিছু জানা আছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন? আগে আমাকে এই ব্যালেন্সড ইকুয়েশন বানাতে হবে, তারপরে গিয়ে অঙ্ক করতে হবে। কারণ যতক্ষণ না স্টয়কিওমেট্রি রেডি হচ্ছে ততক্ষণ বেসিক কনসেপ্টের কোনো কনসেপ্টই অ্যাপ্লাই করতে পারবো না। কারণ স্টয়কিওমেট্রি থাকলে তবে আমি বাকিটা অ্যাপ্লাই করতে পারবো। স্টয়কিওমেট্রি আগে চাই। কেমন করে ব্যালেন্স করবো আমরা যদিও একটু পরে অন্য একটা এক্সাম্পলের ডিটেলে দেখবো, আপাতত এখানে দেখে নিই। ব্যালেন্সিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করতে চলেছি অ্যাসিডিক মিডিয়ামে। ফার্স্ট স্টেপ হচ্ছে মাস ব্যালেন্স, অলওয়েজ মনে রাখবে ফার্স্ট স্টেপ হচ্ছে মাস ব্যালেন্স, তারপরে স্টেপ চার্জ ব্যালেন্স। প্রথম স্টেপ কি, মাস ব্যালেন্স, তারপরে স্টেপ চার্জ ব্যালেন্স। মাস ব্যালেন্স মানে কি, দুদিকে নাম্বার সেম করা। প্রথমে এই ইকুয়েশনে লিখছি Mn এদিকে কটা আছে, একটা, Mn এদিকে কটা আছে, একটা, সো Mn ব্যালেন্সড, একটা একটা করেই আছে। অক্সিজেনের দিকে কটা আছে, চারটে। অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমাকে ওয়াটার আনতে হবে, চারটে অক্সিজেন লেফটে ছিল তাই চারটে অক্সিজেন রাইটে আনলাম। কেমন ভাবে আনলাম, থ্রু ওয়াটার। ব্যালেন্সিং এর রুল এগুলো, ব্যালেন্সিং এর রুলে কি, চারটে অক্সিজেনকে নিয়ে এলাম থ্রু ওয়াটার। তাহলে অ্যাডিশনালি হাইড্রোজেন কটা এলো, 8টা। যেহেতু অ্যাসিডিক মিডিয়াম তাই আমাকে হাইড্রোজেনকে আনতে হবে H+ ফর্মে। H+ এসে গেল হাইড্রোজেন লেফটে,
ক্লিয়ার? মাস দেখো কমপ্লিটলি ব্যালেন্স, ঠিক আছে? Mn এদিকে একটা একটা, অক্সিজেন চারটে চারটে, হাইড্রোজেনও আটটা আটটা, মাস পুরোপুরি ব্যালেন্সড। নেক্সট কাজ কি? চার্জ ব্যালেন্স। MnO4 এর মাথায় কত চার্জ আছে? -1। 8H+ কত চার্জ? তাহলে লেফট সাইডের টোটাল চার্জ কত? +7। লেফট সাইডের টোটাল চার্জ +7, কারণ এখানে আছে 8+, 8টা প্লাস চার্জ, এখানে আছে একটা মাইনাস চার্জ, 8টা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ মানে +7 চার্জ। এদিকে কত চার্জ আছে টোটাল? +2 চার্জ আছে। এদিকে +7, এদিকে +2। কোন দিকে চার্জ বেশি? পজিটিভ চার্জ কোন দিকে বেশি? যেদিকে পজিটিভ চার্জ বেশি ওইদিকে কত ডিফারেন্স আছে? 5 ডিফারেন্স আছে। তার মানে 5টা ইলেকট্রন আনতে হবে। 5টা ইলেকট্রন -5 চার্জ নিয়ে আসবে, তবে গিয়ে ওটা +2 এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। রাইট সাইডে -5 ইলেকট্রন করলে তো হতো, আমরা সবসময় ইলেকট্রনটাকে প্লাস ফর্মে লিখি, যেদিকে লিখি না কেন প্লাস ফর্মে লিখি। ওদিকে লিখতে হলে প্লাস ফর্মে লিখতাম, এদিকে লিখতে হলে প্লাস ফর্মে লিখতাম, কারণ নেট ইকুয়েশনে কি আমরা কোথাও মাইনাস সাইন ইউজ করি? না মানে এদিকে মাইনাস আর নিচে প্লাস পুরো কেটে এটা তো আলটিমেটলি কাটবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটাই। ঠিক আছে, তাহলে এদিকে ছিল +7 চার্জ, নিয়ে এলাম -5, তাহলে এদিকের সঙ্গে ইকুয়াল হয়ে গেল +2। মাস আর চার্জ ব্যালেন্স। নিচেরটাতে আসছি, এটাতে মাস ব্যালেন্সই আছে, শুধু চার্জ ব্যালেন্স করতে হবে। ওদিকে +3 চার্জ আছে, তাহলে এদিকে এখন একটা ইলেকট্রন নিয়ে আসবো, +3 ছিল, একটা ইলেকট্রন -1 চার্জকে নিয়ে আসবে, যেটা এদিকে চার্জের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে +2 চার্জ। যেহেতু এদিকে মাস ব্যালেন্স ছিল, চার্জ ব্যালেন্স হয়ে গেলাম। ক্লিয়ার? এই অবস্থায় বলো টোটাল ইলেকট্রন কতগুলো এসছে? দেখো এই ইকুয়েশনটাই হচ্ছে এই ফাইনাল ইকুয়েশন দুটো পেয়েছি আমি। এই দুটো ইকুয়েশনই দেখো আমি পেয়ে গেলাম। তাহলে পেলাম কেমন করে? ব্যালেন্সিং করে। এই দুটো ইকুয়েশনই পেয়ে গেছি। এখন বলি কটা গেইন, ইলেকট্রন লস কটা হয়েছে? সরি, গেইন কটা হয়েছে? 5টা গেইন হয়েছে। লস কটা হয়েছে? একটা লস হয়েছে। তার মানে আমাকে এটাকেও ব্যালেন্স করতে হবে। তাই নিচের ইকুয়েশনটাকে আমি পুরোপুরি 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, যাতে ইলেকট্রন নাম্বারও ব্যালেন্স হয়ে যায়, যেটাই 5 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছে। ঠিক আছে, তাহলে এবারে কি? এখানেও 5 ইলেকট্রন, 5 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি? এটাও 5, এটাও 5, এটাও 5, সব 5 হয়ে গেল। দিয়ে দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিলে আমি ফাইনাল ইকুয়েশনটা পেয়ে যাব। যে অ্যাডেড ইকুয়েশনে অবভিয়াসলি এদিকে 5 ইলেকট্রন আর এখানে 5 ইলেকট্রন ক্যান্সেল আউট হবে। তাহলে কে কে অ্যাড হতে চলেছে? MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন প্লাস Fe2+। ডান দিকে কে কে আসছে? Mn2 প্লাস প্লাস 4H2O প্লাস Fe3 প্লাস প্লাস 5 ইলেকট্রন, 5 Fe3 প্লাস প্লাস 5 ইলেকট্রন, 5 ইলেকট্রন রাইটে আর 5 ইলেকট্রন লেফটে ক্যান্সেল আউট হবে। ফাইনাল ইকুয়েশন এটাই পাবে। MnO4 মাইনাস, দেখে নাও একটা একটা করে, MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 Fe2 প্লাস gives Mn2 প্লাস প্লাস 5 Fe3 প্লাস প্লাস 4H2O। সো নেট ব্যালেন্সড ইকুয়েশন এতক্ষণে রেডি হয়েছে। এবার আমি নিউমেরিক্যালি অ্যাপ্রোচ করতে পারবো। ক্লিয়ার? যতক্ষণ না ব্যালেন্সড ইকুয়েশন থাকবে আমি নিউমেরিক্যালি অ্যাপ্রোচটাই করতে পারবো না। তার মানে এখন বলো এই টোটাল ব্যালেন্সিংটা হয়ে যাওয়ার পরে এখন বলো 1 মোল MnO4 এর সঙ্গে নিউট্রালাইজ করতে কত মোল Fe2+ লাগছে? ক্লিয়ার এই পার্টটা? স্টয়কিওমেট্রি কি বলছে আফটার ব্যালেন্সিং? 1 মোল MnO4 মাইনাস কে নিউট্রালাইজ করতে 5 মোল FeSO4 লাগে। 1 মোল MnO4 মাইনাস একে নিউট্রালাইজ করার জন্য ইজ ইকুইভ্যালেন্ট টু 5 মোল FeSO4 বা Fe2+। ক্লিয়ার? আচ্ছা, এবারে কি বলেছে দেখো, FeSO4 কত মোল আছে? 0.25 মোলার কনসেন্ট্রেশনে 25 ml আছে। কত মোল আছে বার করে নি। FeSO4 নিয়ে ডিল করছি, FeSO4 বা Fe2+। বলেছে 25 ml আছে, হ্যাঁ কি না? আর কত মোলার আছে? 0.25 মোলার, তাই তো? দেখে নি একবার, 0.25 মোলার, কারেক্ট। তাহলে FeSO4 যেটা নিয়েছি বলছে আছে হচ্ছে সেটা আছে হচ্ছে 25 ml এবং 0.25 মোলার। 0.25 মোলার মানে 1 লিটারে 0.25 মোল। 0.25 মোলার কথাটা মানেটা কি? 1 লিটার সলিউশন মানে 1000 ml সলিউশন contains 0.25 mole, yes or no? 0.25 মোলার কথার এটাই মানে 1 লিটারের মধ্যে 0.25 মোল ডিজলভড আছে। তাহলে 25 ml এ কত মোল ডিজলভড আছে? 25 ml, 1 লিটার মানে 1000 ml, তাহলে 25 ml এর ডিজলভ আছে 0.25 ডিভাইডেড বাই 1000 ইনটু 25 মোল। এতটা Fe2+ আমার কাছে আছে, নেট আছে, রাইট? 5 মোল Fe2+ হলে নিউট্রালাইজ করতে লাগে 1 মোল MnO4। 5 মোল Fe2+ কে নিউট্রালাইজ করতে লাগে
1 মোল KMnO4, তাহলে এত মোল যেটা ওখানে আসছে 0.25 ইন্টু 25/1000, এত মোলই তো Fe2+ আছে আমার কাছে। এত মোল Fe2+ কে নিউট্রালাইজ করতে কত মোল MnO4 লাগবে? 1/5 ইন্টু এই পুরোটা, হ্যাঁ কি না? ইউনিটারি মেথড হচ্ছে জাস্ট সিম্পলি 5 মোল Fe2+ এর জন্য লাগবে 1 মোল KMnO4, তাহলে 1 মোল Fe2+ এর জন্য লাগবে 1/5 মোল KMnO4, তাহলে this much মোল Fe2+ এর জন্য লাগবে 1/5 ইনটু পুরোটা 25, 0.25 ইনটু 25 ডিভাইডেড বাই 1000 মোল। KMnO4 কত মোল লাগছে এখানে ক্যালকুলেট করে নি, একটু সিম্পলিফাই করে নি। 5 তাহলে কত হচ্ছে 5 ইনটু 25 কত হয় 1.25 ডিভাইডেড বাই 1000 মোল, মানে 0.00125 মোল। ইয়েস অর নো? 1 2 3, হ্যাঁ। তার মানে 5 মোল Fe2+ এর জন্য লাগতো 1 মোল KMnO4, এত মোল Fe2+ যেটা কিনা 25 ml 0.25 মোলার Fe2+ এর মধ্যে প্রেজেন্ট ছিল, কারণ 25 ml নিয়েছি Fe2+ আর তার কনসেন্ট্রেশন আছে 0.25 মোলার, তার মধ্যে প্রেজেন্টই আছে অত মোল। ওই অত মোল Fe2+ কে নিউট্রালাইজ করতে স্টয়চিওমেট্রিক্যালি this much মোল KMnO4 লাগবে, রাইট? this much মোল KMnO4 আসবে কোথা থেকে? এই 0.125 মোলার KMnO4 থেকেই আসবে, কারেক্ট? 0.125 মোলার KMnO4 থেকে ওই মোলটা আসতে হবে, তাই তো? 0.125 মোলার, তার মানে আমি বলতে পারি KMnO4 আছে কত? KMnO4 আছে 0.125 মোলার। এই কথাটার আবার মানে কি? এই কথার মানে 0.125 মোল প্রেজেন্ট আছে 1 লিটার সলিউশনে। তাহলে therefore আমার কত মোল লাগতো? 0.00125। এত মোল KMnO4 প্রেজেন্ট আছে কত লিটার সলিউশনে? 1 ডিভাইডেড বাই 0.125 ইনটু 0.00125 লিটার সলিউশনে। দ্যাট ইজ, এটাকে কত হচ্ছে বলো? .01 লিটার, 1000 দিয়ে মাল্টিপ্লাই করো 10 ml, তার মানে আমার বিউরেট রিডিং হবে 10 ml। 10 ml KMnO4 যদি আমি অ্যাড করি বিউরেট থেকে, তাহলে নিউট্রালাইজেশনটা হয়ে যাবে। মাথায় ঢুকেছে কেমন করে সলভ করতে হবে? একবার পুরোটা দেখে নাও, প্রত্যেকটা স্টেপস দেখে নাও একবার। ফার্স্ট স্টেপে আমরা ব্যালেন্স করেছি, MnO4- থেকে Mn2+, Fe2+ থেকে Fe3+, ব্যালেন্স করেছি, ব্যালেন্সড ইকুয়েশন পেয়েছি। ব্যালেন্সড ইকুয়েশনে স্টয়চিওমেট্রিক্যালি জানতে পেরেছি 1 মোল MnO4- এর জন্য 5 মোল Fe2+ লাগে। তাহলে Fe2+ আগে জানবো কত মোল নিয়েছি। Fe2+ এর কনসেন্ট্রেশন বলে দিয়েছে 25 ml নিয়েছিলাম, 0.25 মোলার নিয়েছিলাম, তার মানে 1 লিটারের মধ্যে প্রেজেন্ট আছে 0.25 মোল, তাহলে 25 ml এ প্রেজেন্ট আছে কত মোল? এবারে 5 মোল Fe2+ এর জন্য লাগে 1 মোল KMnO4, এটা স্টয়চিওমেট্রি বলছে, ব্যালেন্সড ইকুয়েশন থেকে পাচ্ছি। তাহলে এই যে এত মোল Fe2+, যেটা ওখান থেকে বার করলাম, ওই অত মোল Fe2+ এর জন্য কত মোল KMnO4 লাগবে? সিম্পলিফাই করলাম, এত মোল KMnO4 লাগবে। এত মোল KMnO4 এবার কতটা ভলিউমে প্রেজেন্ট আছে বার করতে হবে। KMnO4 এর কনসেন্ট্রেশন আছে 0.125 মোলার, তাহলে 0.125 মোল প্রেজেন্ট থাকে 1 লিটারে, তাহলে এই এত মোল KMnO4 যেটা বেরোলো ওই মোলটা প্রেজেন্ট থাকবে কত লিটারে? দেখা গেল 0.01 আসছে, ml এ নিয়ে গেলাম 1000 দিয়ে মাল্টিপ্লাই করে, সো 10 ml KMnO4 আমার লাগছে। ক্লিয়ার? এই বাচ্চাগুলো বলো যারা অনলাইনে আছো, ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? বেশ। সৌরতোষ তোমার? হ্যাঁ স্যার। অদ্রিজা? হ্যাঁ স্যার। শর্মিষ্ঠা? হ্যাঁ স্যার। পাক্কা তো? সবারই ক্লিয়ার তো? এমন তো না সবাই এমনি এমনি হ্যাঁ করে যাচ্ছিস। হোপফুলি সবারই ক্লিয়ার। এমনি এমনি হ্যাঁ কিন্তু কেউ করবি না, এখানে লজ্জার কোনো ব্যাপার নেই। যে বুঝতে পারবে না জিজ্ঞেস করে নেবে, আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, বেশ। তো প্রবলেমটা করে ফেলবে একটু, দরকার হয় যাদের কাছে প্রবলেমটা লেখা নেই, একবার প্রবলেমটা লিখে নাও, বুঝিয়ে তো দিলাম। যদি চাও তো একবার লিখে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই 3টে স্লাইডের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে বাড়িতে প্রবলেমটা পেয়ে যাবে, এবং প্রবলেমটা পেয়ে গেলে একটু করে নিতে পারবে। কারণ সবাই ভিডিও সাবস্ক্রিপশন নাওনি, এখানে সৌরত সাইগেস নাওনি, ভিডিও সাবস্ক্রিপশন যে নিয়েছো তাকে তো পাঠিয়ে দেবো,
বাট আদারওয়াইজ একটু দেখে নিতে পারো, প্রবলেমটা লিখে নিতে পারো, প্রবলেমটা লিখে নিয়ে বাড়িতে করতে পারো, কারণ এরকম ছোটখাটো প্রবলেম এগুলো বোর্ড লেভেলে কখনোই আসবে না, এগুলো সবই কম্পিটিটিভ প্রবলেম। চলে আসছে এবার এক্স্যাক্টলি ব্যালেন্স কেমন করে করতে হয়, কারণ আমাদের এই ধরনের প্রবলেম করতে গেলে ব্যালেন্সিংটা জানতে হবে। ডাইরেক্টলি ব্যালেন্সিং কখনোই কম্পিটিটিভে দেবে না, কিন্তু ব্যালেন্সিং এর মেথড গুলো একটু জেনে রাখতে হবে। সো আমরা কুইকলি ব্যালেন্সিং এর মেথড জেনে নিই। দুটো মেথড আছে, প্রথমটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। স্টেপ গুলো একবার দেখে নিই। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে সব কটা অ্যাটমের জন্য, তারপরে অক্সিডেশন কোথায় হচ্ছে, রিডাকশন কোথায় হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। অক্সিডেশন নাম্বার বাড়লে অক্সিডেশন, কমলে রিডাকশন। তারপরে হচ্ছে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ না ডিক্রিজ হয়েছে সেটা দেখতে হবে। মাস ব্যালেন্স করতে হবে, তারপরে অক্সিডেশন নাম্বার ব্যালেন্স করতে হবে, তারপরে এই পার্টটা হয়ে গেল নরমাল ব্যালেন্সিং, মানে অক্সিডেশন নাম্বারের থ্রু দিয়ে ব্যালেন্সিং। তারপরে অন্যান্য যে অ্যাটম গুলো আছে সেগুলোকে ব্যালেন্স করে নিতে হবে। ঠিক আছে, তো একবার স্টেপ গুলো দেখে নিই। প্রথম কাজ কি, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে ফেলা সব অ্যাটমের। তারপরে কোথায় অক্সিডেশন নাম্বার বেড়েছে বা কমেছে, অক্সিডেশন রিঅ্যাকশনকে আইডেন্টিফাই করা, কতটা বেড়েছে বা কমেছে অক্সিডেশন নাম্বারে সেটাকে ফিক্স করা। তারপরে যাদের বেড়েছে আর যাদের কমেছে তাদেরই মাস ব্যালেন্স করা, এন্ড তাদেরই অক্সিডেশন নাম্বারকে ব্যালেন্স করা। শুধু যাদের বেড়েছে যাদের কমেছে তাদের মাস ব্যালেন্স করা, তাদের অক্সিডেশন নাম্বারকে ব্যালেন্স করা। তারপরে বাকি যারা পড়ে থাকছে তাদের মাস ব্যালেন্স করা, এন্ড লাস্টে হাইড্রোজেন অক্সিজেনের মাস ব্যালেন্স করা। ক্লিয়ার স্টেপ? একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, আয়ন ইলেকট্রন মেথডটা একবার দেখে নিই। এখানে স্টেপস কটা কি, এক্ষুনি যেটা করলাম ওটা আয়ন ইলেকট্রন মেথডের থ্রু দিয়ে করেছি। এখানে হচ্ছে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে, তারপর অক্সিডেশন নাম্বার কোথায় বেড়েছে কোথায় কমেছে, দ্যাট ইজ অক্সিডেশন এন্ড রিডাকশন হাফ রিঅ্যাকশনস গুলোকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে মাস ব্যালেন্স করতে হবে, যেটা প্রথমেই বললাম, অক্সিডেশন রিঅ্যাকশনের এবং রিডাকশন রিঅ্যাকশনের মাস ব্যালেন্স করতে হবে। মাস ব্যালেন্স করার পরে মাস ব্যালেন্স করার সময় কি খেয়াল রাখতে হবে, নিউট্রাল বা অ্যাসিডিক মিডিয়াম হলে অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে ওয়াটার দিয়ে, হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে H+ দিয়ে, যেটা করেছিলাম। আর যদি বেসিক মিডিয়াম হয় তাহলে অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে OH- দিয়ে, আর হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে এই ইউনিটটা লিখে, কারণ এটাই হচ্ছে H+ কে রিপ্রেজেন্ট করে। একবার চেক করে নাও, হাইড্রোজেনকে বেসিক মিডিয়ামে ব্যালেন্স করতে গেলে কিন্তু H+ আনতে পারবো না, আমাকে আনতে হবে ওয়াটার মাইনাস OH-, কারণ ওয়াটার মাইনাস OH- মানে H+। এই ইউনিটটা থ্রু দিয়ে আমাকে ব্যালেন্স করতে হবে। তারপরে চার্জ ব্যালেন্স করতে হবে, লাস্ট ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিতে হবে। বেসিক মিডিয়াম তো বেসিক মিডিয়াম মতো মানে অ্যাসিডিক মিডিয়ামটা করি, লাস্টে জাস্ট H+টা অ্যাড করে দেবো, যেখানে H+ আছে সেটা দেখে নিচ্ছি, মেথড গুলো সব দেখে নেবো, ওরকম তুক্কা লাগালে হবে না। দেখে নাও, অক্সিডেশন নাম্বার মেথডে করছি, একটা ইকুয়েশন দিয়েছে। প্রথম কাজটা কি করলাম, অক্সিডেশন নাম্বার একটা প্রথমে সোজা ইকুয়েশন দেখে নিচ্ছি। প্রথম কাজ কি করলাম, 0 থেকে এটা গেছে +2 তে, তাহলে এই পার্টটা হয়েছে অক্সিডেশন। ক্লোরিনটা এখানে হাইড্রোজেন ছিল +1, হাইড্রোজেন +1 থেকে গেছে 0 তে, কমেছে, তাহলে এই পার্টটা রিডাকশন। ক্লিয়ার? তাহলে Zn গেছে +2 তে, হাইড্রোজেন গেছে 0 তে, +1 থেকে 0 তে, জিঙ্ক গেছে 0 থেকে +2 তে। তাহলে বল জিঙ্কের অক্সিডেশন নাম্বার বেড়েছে কত ইউনিট, প্রথমে দেখে নি মাস ব্যালেন্স আছে কিনা, যাদের অক্সিডেশন নাম্বার হয়েছে তাদের মাস ব্যালেন্স। বল এখানে জিঙ্কের মাস দুদিকে ব্যালেন্স, ফার্স্ট কাজ মাস ব্যালেন্স, জিঙ্কের মাস দুদিকে ব্যালেন্স। আচ্ছা, হাইড্রোজেনেরও তো চেঞ্জ হয়েছে, ক্লোরিনের কোনো চেঞ্জ হয়নি অক্সিডেশন নাম্বারে, বাট অক্সিডেশন নাম্বার আর কার চেঞ্জ হয়েছে, হাইড্রোজেনে, +1 থেকে 0 তে গেছে, দুদিকে কি হাইড্রোজেন ব্যালেন্সড নেই, তাহলে প্রথমে মাস ব্যালেন্স করব। ওদিকে 2 আছে, মাস ব্যালেন্সের জন্য এখানে 2 পুট করলাম। কি করলাম, মাস ব্যালেন্সের জন্য। এবারে অক্সিডেশন নাম্বার ব্যালেন্সিং এখনো বাকি আছে, সেটা করতে লাগবে না এই ইকুয়েশনে, কিন্তু এখনো বাকি আছে। অক্সিডেশন নাম্বার ব্যালেন্সিংটা কি বলছে, এখানে বল 0 থেকে +2 তে গেছে, তাহলে অক্সিডেশন নাম্বার বেড়েছে কত ইউনিট, 2 ইউনিট। আচ্ছা, +1 থেকে 0 তে গেছে, অক্সিডেশন নাম্বার কমেছে কত ইউনিট, +1 থেকে 0 তে গেছে, অক্সিডেশন নাম্বার কমেছে 1 ইউনিট কমেছে, কিন্তু কটা অ্যাটম +1 থেকে 0 তে গেছে, দুটো অ্যাটম +1 থেকে 0 তে গেছে, তাহলে টোটাল কমলো কত, -2 কমলো, মানে -2 হয়ে গেল। তার মানে অক্সিডেশন নাম্বার বাড়লো 0 থেকে +2, 2 ইউনিট বাড়লো, কমলো +1 থেকে 0, কিন্তু দুটো অ্যাটমের জন্য 2 ইউনিট কমলো, তাহলে যা বেড়েছে তাই কমে গেছে, সো ব্যালেন্সড। মাস ব্যালেন্স করাতেই ব্যালেন্স হয়ে গেছে। যদি যা বেড়েছে তা না কমতো তাহলে কি করতে হতো, দেখে নিচ্ছি আর একটা ইকুয়েশনে। এই ইকুয়েশনটা দেখো, ক্লিয়ার? প্রথমে কাজ হচ্ছে এখানে কি, প্রথমে যে অক্সিডেশন নাম্বার ফাইন্ড আউট করা। অক্সিডেশন নাম্বার চেঞ্জ কাদের কাদের হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, বাকি সবাই অক্সিডেশন নাম্বার ফাইন্ড আউট করতেই পারো, বাট সেম আছে। চেঞ্জ কোথায় কোথায় হয়েছে দেখে নাও। Mn চেঞ্জ হয়েছে +7 থেকে +2 তে, আর কার্বন চেঞ্জ হয়েছে +3 থেকে +4 এ।
দিস ইজ দ্য চেঞ্জ, অনলি চেঞ্জ পার্টটাই লিখেছি, বাকিগুলো অ্যাজ ইট ইজ অক্সিডেশন নাম্বার আছে। অর্থাৎ কে আছে +1 বোথ সাইডে, অক্সিজেন আছে -2 বোথ সাইডে, হাইড্রোজেন আছে +1 বোথ সাইডে, সালফার আছে ক্যালকুলেট করলে দেখবে +6, সালফার এখানে +6 আছে বোথ সাইডে, অক্সিজেন আছে -2 বোথ সাইডে, হাইড্রোজেন আছে +1 বোথ সাইডে, অক্সিজেন আছে -2 বোথ সাইডে। তাহলে বাকি যেগুলো সেম আছে সেগুলো লিখিনি, যেগুলোতে শুধু চেঞ্জ হয়েছে লিখেছি। তাহলে প্রথম কাজ কি, যাদের চেঞ্জ হয়েছে তাদের মাস ব্যালেন্স করা, তাই তো দেবাংশু? তাহলে মাস ব্যালেন্স করতে কি বল, লেফট সাইডে ম্যাঙ্গানিজ কটা আছে, রাইট সাইডে ম্যাঙ্গানিজ কটা আছে, ম্যাঙ্গানিজের মাস ব্যালেন্স হয় কিনা। লেফট সাইডে কার্বন কটা আছে, হ্যাঁ লেফট সাইডে কার্বন আছে 2টো, রাইট সাইডে কার্বন কটা আছে, রাইট সাইডে তাই আগে 2 পুট করব, এতক্ষণে মাসটা ব্যালেন্স হলো, হ্যাঁ কিনা, মাস ব্যালেন্স হয়েছে, ক্লিয়ার। রাইট সাইডে এখন লেফট সাইডে কার্বন ছিল 2টো, রাইট সাইডে কার্বন করেছি 2, দ্যাট ইজ মাস ব্যালেন্স। ফার্স্ট কাজ কি, মাস ব্যালেন্স। নেক্সট কাজ হচ্ছে অক্সিডেশন নাম্বার ব্যালেন্স। কে কি অক্সিডেশন বা রিডাকশনে পার্টিসিপেট করেছে, আমরা প্রথমে শুধু অক্সিডেশন রিডাকশনে যে করেছে তার কাজ করছি, অর্থাৎ ম্যাঙ্গানিজ আর কার্বন, দ্যাটস ইট, ওদের অক্সিডেশন বা রিডাকশনটা হয়েছে। ম্যাঙ্গানিজ একলা, আমাকে দেখো ম্যাঙ্গানিজ ছিল +7 এ, গেছে +2 তে, এদিকেও একটা ছিল এদিকেও একটা ছিল, সো ব্যালেন্স ম্যাঙ্গানিজ। শুধু সেই অ্যাটমকে এখন ব্যালেন্স করছি যে অ্যাটমটা অক্সিডেশনে বা রিডাকশনে পার্টিসিপেট করেছে। ম্যাঙ্গানিজ পার্টিসিপেট করেছে, পটাশিয়াম পার্টিসিপেট করেনি, পটাশিয়াম এখানেও +1, পটাশিয়াম এখানেও +1, তো কি হয়েছে, পার্টিসিপেট তো করেনি, অক্সিডেশন নাম্বার তো সেম আছে, এখানে +1 অক্সিডেশন স্টেটে আছে, এখানেও +1 অক্সিডেশন স্টেটে আছে, তাই যেহেতু পার্টিসিপেট করেনি সেই কারণে আমরা এখন ওকে কনসিডার করছি না, ওকে পরে কনসিডার করব। সো দেখে নাও, তাহলে ম্যাঙ্গানিজ ছিল এদিকেও একটা ওদিকেও একটা, ওরই চেঞ্জ হয়েছে, দুদিকেই একটা একটা আছে। কার্বন ছিল এদিকে 2টো, ওদিকে একটা ছিল তাই 2 পুট করেছি কারণ ওর চেঞ্জ হয়েছিল, ক্লিয়ার। টোটাল অক্সিডেশন নাম্বার ডিক্রিজ কতটা হয়েছে বলো, টোটাল অক্সিডেশন নাম্বার কতটা ডিক্রিজ হয়েছে, +7 থেকে +2, 5 ইউনিট ডিক্রিজ হয়েছে। তাহলে at any cost 5 ইউনিট ইনক্রিজ হতে হবে, তবে গিয়ে অক্সিডেশন নাম্বার ব্যালেন্স হবে, একই না। অক্সিডেশন মানে ইনক্রিজ কতটা হয়েছে দেখি, এখানে অক্সিডেশন নাম্বার +3 করে কটা কার্বন আছে, +3 করে, বা অক্সিডেশন নাম্বার বেড়েছে কত আগে দেখি, 3 থেকে 4 হয়েছে, তাহলে কত ইউনিট বেড়েছে, 1 ইউনিট বেড়েছে। আচ্ছা, কটা কার্বনের জন্য 1 ইউনিট বেড়েছে, 2টো কার্বনের জন্য 1 ইউনিট বেড়েছে, তাহলে টোটাল অক্সিডেশন নাম্বার ইনক্রিজ কত ইউনিট হলো বল, গেছে +3 থেকে +4 এ 1 ইউনিট, কটা কার্বনের জন্য, 2টো কার্বনের জন্য, তাহলে টোটাল 2 ইউনিট, টোটাল 2 ইউনিট ইনক্রিজ হয়েছে। একটা কার্বনের জন্য +3 থেকে +4 এ গেছে অক্সিডেশন নাম্বার, কার্বন আছে 2টো, তাহলে 2টো কার্বনের টোটাল ইনক্রিজ 2 ইউনিট, কারণ একটা কার্বন ইনক্রিজ হয়েছে +3 থেকে +4 1 ইউনিট, তাহলে 2টো কার্বন ইনক্রিজ 2 ইউনিট। অক্সিডেশন নাম্বার কি ব্যালেন্সড আছে, ডিক্রিজ হয়েছে 5 ইউনিট, ইনক্রিজ হয়েছে 2 ইউনিট, এটাকে ব্যালেন্স করতে হবে। 5 আর 2 এর এলসিএম বানাও, কত হয় এলসিএম, 10 করার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করেছি 5 ইউনিটকে, 2 দিয়ে, কত দিয়ে মাল্টিপ্লাই করেছি 2 ইউনিটকে, 5 দিয়ে, এইগুলোই হচ্ছে কোএফিশিয়েন্ট। ম্যাঙ্গানিজে ডিক্রিজ হয়েছে, তাকে মাল্টিপ্লাই করেছি 2 দিয়ে, তাহলে এখানে 2 পুট করতে হবে, এন্ড এখানে 2 পুট করা মানে করেসপন্ডিংলি এখানেও 2 পুট করতে হবে, কারণ 2 ইউনিট দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, যেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম সেটা স্টয়কিওমেট্রিক্যালি পুট করতে হবে। পরেরটাতে তাহলে কত দিয়ে পুট করতে হবে, কার্বনকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5 দিয়ে, সো এখানেও কার্বন 5 দিয়ে মাল্টিপ্লাইড হবে, এখানেও কার্বন 2 ছিল, আরো 5 দিয়ে মাল্টিপ্লাই হলে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, ছিল 2, 5 দিয়ে মাল্টিপ্লাই যদি হয়ে যায় 10 হয়ে যাবে, ঠিক আছে। এতক্ষণে মাসও ব্যালেন্সড, অক্সিডেশন নাম্বারও ব্যালেন্সড, কাদের, ম্যাঙ্গানিজ আর কার্বনের, যাদের অক্সিডেশন বা রিডাকশনটা হয়েছে। এবারে কি করতে হবে, অন্যান্যদের করতে হবে। এবারে দেখো দেবাংশ, অন্যান্যদের কি করতে হবে বলে, এখন কে ব্যালেন্স হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে না, এখন দেখো বাকি সবাই মোটামুটি ব্যালেন্স হয়ে আছে, সো এবার হাইড্রোজেন অক্সিডেশনটাকে ব্যালেন্স করে দাও, সালফারটাকেও ব্যালেন্স করতে হবে। সালফার ওদিকে আছে কটা, 3টে সালফার আছে, তাহলে এখানে 3 পুট করো। এবারে বলো লেফটে অক্সিজেন কটা আছে, রাইটে অ্যাকর্ডিংলি ওয়াটার পুট করতে হবে। লেফটে টোটাল অক্সিজেন কটা আছে বলো, লেফট রাইটে, এই দেবজিৎ এদিকে তাকা, লেফটে বলো অক্সিজেন কটা আছে, 8টা, 12টা, 8 আর 12 20টা, আর এখানে 20টা, 40টা। এদিকে অক্সিজেন কটা আছে, 4টে,
8টা, 8 আর 4 12, 12 আর এখানে 20, কত হয় 32টা। তাহলে এখন 8টা শর্টেজ আছে, এদিকে 40টা ছিল, ওদিকে 32টা ছিল, 8 পুট করে দিচ্ছি। অক্সিজেন ব্যালেন্স অটোমেটিক্যালি হাইড্রোজেনও ব্যালেন্স হয়ে গেছে। যদি তোমার বাকি ক্যালকুলেশন ঠিক হয়ে থাকে, হাইড্রোজেন অটোমেটিক্যালি ব্যালেন্সড। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ভেরি গুড। অন্য মেথডটা দেখে নি। চলো একটা আয়ন ইলেকট্রন মেথড দেখে নেওয়া যাক। অ্যাসিডিক মিডিয়ামে আয়ন ইলেকট্রন মেথডে কি করতে হবে? আগে মাস ব্যালেন্স, তারপরে চার্জ ব্যালেন্স, সবার আগে অক্সিডেশন নাম্বার রিডাকশন নাম্বার বার করতে হবে। ক্রোমিয়াম আছে এখানে +7 এ, অক্সিডেশন নাম্বার গুলো ক্যালকুলেট করতে জানো হোপফুলি, সো অতটা ডিটেল ডিসকাস করছি না। ক্রোমিয়াম আছে +7 এ, এখানে ক্রোমিয়াম গেছে +3 তে, কার্বন আছে এখানে +3 তে গেছে +4 এ। এখানে কাজটা কি? হাফ রিঅ্যাকশন বার করতে হবে আগে। অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, Cr2O7 2- থেকে Cr3+, রিডাকশন হাফ রিঅ্যাকশন, C2O4 2- থেকে এখানে হাফ রিঅ্যাকশনের ফর্মে যাবে CO2। প্রথম কাজ এবারে মাস ব্যালেন্স, তারপরে কাজ চার্জ ব্যালেন্স, তারপরে কাজ ইলেকট্রন ব্যালেন্স দিয়ে অ্যাড করতে হবে দুজনকে। তাহলে দেখো এদিকে দুটো ক্রোমিয়াম আছে, এদিকে দুটো ক্রোমিয়াম, এদিকে 7টা অক্সিজেন আছে, তাহলে এদিকেও 7টা অক্সিজেন আনার জন্য 7H2 আনলাম, তাতে 14টা H এলো, তাই 14টা H অ্যাসিডিক মিডিয়াম 14H+ আনলাম। এই অবস্থায় মাস ব্যালেন্স হয়ে গেছে। চার্জ ব্যালেন্স করবে এবারে। চার্জ ব্যালেন্স করার জন্য কি করতে হবে? দেখ এদিকে আছে হচ্ছে -2 চার্জ আর এখানে 14+ চার্জ, মানে +12 আছে এদিকে, তাই তো? -2 আর +14, সো +12 আছে। এখানে আছে অনলি +6, তার মানে এদিকে আমাকে +6 ইলেকট্রন আনতে হবে। তাহলে +12 আর -6 হয়ে যাবে, +6 আনা মানে -6 হয়ে গেল চার্জ, তাহলে +12 আর -6 হয়ে গিয়ে এদিকে সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, দ্যাট ইজ +6 হয়ে যাচ্ছে। তাহলে এদিকে +6 ইলেকট্রন আনতে হলো। এবার এটাকেও ব্যালেন্স করব। কার্বন আছে দুটো কার্বন করে দাও। অক্সিজেন আছে 4টে হয়েই গেছে, তো মাস ব্যালেন্স হয়ে গেল। চার্জ ব্যালেন্স, এদিকে আছে 2 ইলেকট্রন, 2 মাইনাস চার্জ, তাহলে এদিকে নিয়ে আসবো 2 ইলেকট্রন। এদিকে আছে -2 চার্জ, তাই ওদিকে 2 ইলেকট্রন নিয়ে এলাম, যাতে ওখানে চার্জও -2 হয়ে যায়। ব্যালেন্স হয়ে গেল, এক্সট্রা আনলাম না। অক্সিজেন এদিকেও 4টে, ওদিকে 4টে হয়ে গেল না, তাই ওয়াটার কেন আনতে, আর কিছু কেন আনতে যাবো? এদিকে -2 চার্জ ছিল, ওদিকে এবার -2 চার্জকে নিয়ে এলাম। ক্লিয়ার? এই অবস্থায় চার্জ ব্যালেন্স মাস ব্যালেন্স দুটো হাফ রিঅ্যাকশনেরই, কিন্তু ইলেকট্রন নাম্বার ব্যালেন্স নয়। ইলেকট্রন এখানে কটা আছে? 6টা, এখানে কটা আছে? 2। 6 আর 2 এর এলসিএম কত? 6। 6 আর 2 এর এলসিএম 6। 6 অ্যাচিভ করার জন্য এইটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, দিয়ে পুরোটাকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? পুরোটাকে অ্যাড করলে কি হয়? একবার মাল্টিপ্লাই করে অ্যাড করছি, তাহলে Cr2O7 2- plus 14H+ plus 6 ইলেকট্রন প্লাস 3C2O4 2- 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, সো 3C2O4 2-। আরে তুই তো বোর্ডের জন্য করছিস সব, তুই তো না লিখলেও চলবে, কিন্তু পুরোটা কেমন করে করতে হয় দেখিয়ে দিচ্ছি। গিভিং 2Cr3+ plus 7 water plus 6 CO2, কারণ 2 into 3 হয়ে গেছে 6 CO2 plus 6 ইলেকট্রন, so 6 ইলেকট্রন ক্যান্সেল আউট হবে, বাকিটাই ব্যালেন্সড ইকুয়েশন। Cr2O7 2- plus 14H+ plus 3C2O4 2- giving 2Cr3+ plus 7H2 plus 6 CO2. This is the balanced chemical equation. ক্লিয়ার? এটা কোন মিডিয়ামে হলো? একটা বেসিক মিডিয়াম দেখে নি, তাহলে শেষ হয়ে যাবে আজকে। কেমিক্যাল বন্ডিং শুরু হবে তারপরে। সিআর বেসিক মিডিয়ামে দেখো এই ইকুয়েশনটা, ঠিক আছে? সো এখানেও কাজ কি? প্রথমে হচ্ছে অক্সিডেশন নাম্বার বার করে ফেলা। ক্রোমিয়াম আছে এখানে +3 তে, এখানে ক্রোমিয়াম কত আছে দেখো, এখানে হচ্ছে x -8 is equal to -2, x equal to +6, তার মানে এখানে ক্রোমিয়াম আছে +6 এ, এখানে ক্রোমিয়াম +3 তে, এখানে ক্রোমিয়াম +6 এ। আচ্ছা এখানে আয়োডিন, এখানে আয়োডিন তো I- -1 এ আছে, এখানে আয়োডিন IO3-, আয়োডিনটাকে x ধরে নাও, তাহলে +5 এ আছে। তাহলে অক্সিডেশন কোন পার্টটা হয়েছে? অক্সিডেশন হয়েছে ক্রোমিয়াম OH হোল 3 +3 থেকে, যেটা +6 এ গেছে, অক্সিডেশন নাম্বার বেড়েছে, এখানে অক্সিডেশন হয়েছে। রিডাকশন কোথায় হয়েছে? এখানে অক্সিডেশন নাম্বার কমেছে,
IO3 মাইনাস থেকে I মাইনাস, এখানে রিডাকশন হয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক মাস ব্যালেন্স। প্রথমে ক্রোমিয়াম ক্রোমিয়াম লেফট রাইটে ব্যালেন্স আছে। আচ্ছা অক্সিজেন 3টে আছে, ওদিকে অক্সিজেন 4টে, তাহলে কোন দিকে অক্সিজেন বেশি আছে? রাইটে অক্সিজেন বেশি আছে। যেহেতু বেসিক মিডিয়াম, লেফটে অক্সিজেনকে আনার জন্য OH মাইনাস কে আনতে হবে। বেসিক মিডিয়াম লেফটে এখন অক্সিজেন 3টে আছে, ওদিকে 4টে ছিল, তাই লেফটে এখন OH মাইনাস কে নিয়ে এলাম, অক্সিজেনকে নিয়ে এলাম, ঠিক আছে? OH মাইনাস এলো। এবারে হাইড্রোজেন কোন দিকে কটা? হাইড্রোজেন লেফটে আছে, 3টের একটা আনলাম, যে 3টের একটা, 4টে হাইড্রোজেন আছে। হাইড্রোজেনকে কেমন করে আনতে হবে? 4 ওয়াটার মাইনাস OH মাইনাস, এই ফরম্যাটে আনতে হবে হাইড্রোজেনকে, কারণ ওয়াটার মাইনাস OH মাইনাস এটাই H প্লাস, আর কিছুই না। কিন্তু H প্লাস লিখে আনতে পারবো না, কারণ বেসিক মিডিয়াম। ওয়াটার থেকে OH মাইনাস মাইনাস করলে তো H প্লাসই পড়ে থাকে, কিন্তু ডাইরেক্টলি H প্লাস লিখে আনতে পারবো না। ওয়াটার মাইনাস OH মাইনাস এই ফরম্যাটে 4টে হাইড্রোজেনকে নিয়ে আসতে হবে, মানে যতগুলো হাইড্রোজেন লাগবে ওই ফরম্যাটটা আনতে হবে অতগুলো। এবারে মাইনাস চার্জটাকে আগে মাইনাসের সাইন যেটা আছে ওটাকে প্লাস সাইন করে দাও। CrOH হোল 3 প্লাস OH মাইনাস, প্লাস ওদিকে 4OH মাইনাস হবে না, মাইনাস 4OH মাইনাস কে দিকে নিয়ে আসছি, প্লাস 4OH মাইনাস, giving CrO4 2 minus plus 4 water। এবারে চার্জ ব্যালেন্স, এদিকে একটা মাইনাস, 4টে মাইনাস, 5টা মাইনাস, এদিকে মাত্র 2টো মাইনাস, তাহলে 3টে ইলেকট্রন এদিকে অ্যাড হয়ে যাবে। এদিকে 4 থেকে 5টা মাইনাস, এখানে মাত্র 2টো মাইনাস ছিল, তাই আরো 3টে মাইনাস নিয়ে এলাম। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন ব্যালেন্স, ইলেকট্রন মানে চার্জ ব্যালেন্স হয়ে গেছে। পরেরটাতে আসছি, আয়োডিন তো ব্যালেন্স। অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য কি আনতে হবে? OH মাইনাস। তো 3টে OH মাইনাস নিয়ে এলাম, কারণ এদিকে 3টে অক্সিজেন ছিল, তাই 3টে OH মাইনাস আনলাম। 3টে OH মাইনাস আসার জন্য কতগুলো হাইড্রোজেন এসছে? 3টে হাইড্রোজেনকে ব্যালেন্স করতে কি আনতে হবে? 3 ওয়াটার মাইনাস OH মাইনাস, এটা আনতে হবে। তাহলে এটাকে আবার OH মাইনাসটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে IO3 মাইনাস প্লাস 3 ওয়াটার হলো giving I মাইনাস প্লাস 6OH মাইনাস, সরি 3OH মাইনাস, প্লাস আবার এখান থেকে 3OH মাইনাস যেটা ছিল ওটাকে আবার রাইটে নিয়ে যাচ্ছি, সো 3OH মাইনাস। এবার ইলেকট্রন কোন দিকে অ্যাড হবে দেখো, এখানে একটাই মাইনাস, এখানে একটা, 3টে, 4টে, 3টে, 7টা, টোটাল 7টা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে কটা ইলেকট্রন অ্যাড করবো? এদিকে 6টা ইলেকট্রন এদিকে অ্যাড করে দাও। তাহলে ইলেকট্রন ওখানে 3টে, এখানে 6টা, তাহলে এই ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ইলেকট্রন ব্যালেন্স হবে 6টা ইলেকট্রন, এখানেও 6টা ইলেকট্রন, তারপর দুটো ইকুয়েশনকে অ্যাড করতে হবে। তো অ্যাড করছি, CrOH হোল 3 প্লাস, এখানে একসাথে করে দিচ্ছি 5OH মাইনাস, প্লাস এখানে নিচ্ছি এবার IO3 মাইনাস প্লাস 3 ওয়াটার প্লাস 6 ইলেকট্রন, এটা হয়ে গেল পুরো LHS, গিভিং RHS CrO4 2 মাইনাস প্লাস 4 ওয়াটার প্লাস 6 ইলেকট্রন, প্লাস এখানে অ্যাড করে দিচ্ছি I মাইনাস প্লাস 6OH মাইনাস, I মাইনাস প্লাস 6OH মাইনাস। সেটা হয়ে গেল তোমার ব্যালেন্স ইকুয়েশন। 6 ইলেকট্রন শুধু ক্যান্সেল হলো তাই নয়, আরো কি কি চেঞ্জেস হবে দেখো, এখানে 5OH মাইনাস আছে, এদিকে 6OH মাইনাস আছে, তাহলে 5OH মাইনাসটা রাইটে চলে গেলে ডান দিকে একটা OH মাইনাস আসবে। এখানে 3 ওয়াটার আছে, এখানে 4 ওয়াটার আছে, এখানে ওয়াটার ওদিকে চলে গেলে একটা ওয়াটার আসবে, তাহলে দ্যাট ইজ দ্য ফাইনাল ইকুয়েশন হবে। কারণ OH মাইনাস গুলোকে ব্যালেন্স করে নিতে হবে না, এখানে 5টা OH মাইনাস আছে, ওদিকে 6টা OH মাইনাস আছে, তাহলে OH মাইনাস যদি 5টাকে ওদিকে নিয়ে চলে যায়, ওদিকে একটা OH মাইনাস পড়ে থাকবে। এখানে হচ্ছে তোমার ওয়াটার 3টে আছে, ওখানে 4টে আছে, তাহলে ওয়াটারটাকে ওদিকে নিয়ে গেলে ওদিকে একটা ওয়াটার পড়ে থাকবে। ক্লিয়ার? মাথায় ঢুকে গেছে? শর্মিষ্ঠা, সমাদ্রিতা, বলো ক্লিয়ার কিনা? আচ্ছা স্যার, খালি আমরা যখন মানে বোর্ডের জন্য না করবো না, তো জয়েন্টের জন্য করবো, তো তখন তুমি শর্টে করে দিতে। একদম একদম, তখন শর্টে করে নেওয়ার জন্যই তো করা। আমি তোমাকে ডিটেল প্রসিডিওরটা দেখিয়ে রাখলাম, তুমি অবশ্যই শর্টে করবে। তুমি তার এক্সাম হলে ব্যালেন্স করছো না, তোমার ব্যালেন্সটা করে নিয়ে কোনো নিউমেরিক্যাল সলভ করছো, তাই না? তো অবভিয়াসলি তুমি শর্টে করবে, কিন্তু শর্টে করতে গেলে টোটাল ডিটেল প্রসিডিওরটা জানতে হবে। কম্পিটিটিভে তো এখানে ব্যালেন্স করাটা পারপাস না, ওখানে পারপাসটা নিউমেরিক্যালটা, MCQটা সলভ করা।
তো অবভিয়াসলি তোমাকে ডিটেল প্রসিডিওরটা আমি শেখালাম, তুমি ডিটেল প্রসিডিওরে এবার তুমি যত ম্যাথামেটিক্স তোমার ম্যাথামেটিক্যাল ব্রেন যত পাওয়ারফুল থাকবে তত তুমি এটা শর্টকাটে মানে মেন্টাল ম্যাথটা করতে পারবে। বেসিক্যালি আর কিছুই না, মেন্টাল ম্যাথ করতে হবে এখানে অনেকগুলো, শর্টে করা মানে কোথাও 2 দিয়ে মাল্টিপ্লাই করছি একবারে মাল্টিপ্লাই করে অ্যাড করতে হবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে মেন্টাল ম্যাথ করতে গিয়ে যেন ভুল না হয়ে যায়। তাই যদি নিজের উপর কনফিডেন্স থাকে যে আমি মেন্টাল ম্যাথটা করে নিতে পারবো, তুমি মেন্টাল ম্যাথ করেই ফাইনাল ইকুয়েশন আসার চেষ্টা করো। যদি কনফিডেন্স না থাকে, না একটু মনে হচ্ছে যেন গুলিয়ে যাচ্ছে বা ঠিক ধরতে পারছি না, তুমি স্টেপস গুলো ধরে ধরে করো, তাতে শিওর 4 মার্কসকে ইনশিওর করতে পারবে। কিন্তু স্টেপ জাম্প করতে গেলে, মেন্টাল ম্যাথ করতে গেলে, শর্টে করতে গেলে যে ভুল হয়ে গেল, -1 খেয়ে গেলে এইটা, বা টাইম ওয়েস্ট হয়ে গেল, তুমি -1 হয়তো খেলে না, বাট টাইম ওয়েস্ট হয়ে গেল, এইগুলো যেন না হয়। তাই সেই কারণে তোমাকে ডিটেল প্রসিডিউর আমি দেখিয়ে রাখলাম। তোমার ব্রেনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে যে তুমি কতটা শর্টে এবার এটাকে নামাতে পারবে। ওকে, আর কারো কোনো ডাউট থাকলে বলবে। এখানে রেডক্স চ্যাপ্টারটা শেষ করছি, আমরা এবার কেমিক্যাল বন্ডিংটা স্টার্ট করবো উইথ আ ব্রেক অফ 2 মিনিটস। কারো কোনো ডাউট থাকলে এখানে জিজ্ঞেস করবে। শর্মিষ্ঠা বা সমান্তিতা, কোনো ডাউট আছে যে কিছু কোনো জায়গা থেকে এনি ডাউট? বেশ, ফাইন। তাহলে এখানে আমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করছি। আমরা একটা 2 মিনিটসের ব্রেক নাও, ক্লাস থেকে লিভ করবে না, 2 মিনিটস ওয়েট করবে। মোটামুটি 1:30 অবধি আমরা ক্লাসটা কন্টিনিউ করবো। সো একটা 2 মিনিটসের ব্রেক নেবে, এন্ড আফটার দ্য ব্রেক আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা স্টার্ট করছি।